ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আজকে তাহলে আমরা সংগ্রাম ব্যাচে আরো একটা বায়োলজির এমসিকিউ প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসে আমরা কি প্রাণীদের গঠনগত অঙ্গ সংস্থান বা প্ল্যান্ট টিস্যুর যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। তার সাথে যা রিলেটেড থিওরি টপিক গুলো আছে সেগুলোকেও কভার করে যাব, যাতে ইজিলি তোমাদের এই একটা ভিডিওর মাধ্যমে ওভারঅল কনসেপ্টটা এই চ্যাপ্টারের ক্লিয়ার হয়ে যায়। তাই এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি আমাদের যেটা আরশোলা বা ককরোচ থেকে কিছু কিছু কোশ্চেন আসে, সেই কোশ্চেন গুলোও কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করে নেব। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে গত কয়েক বছর কিরকম কোশ্চেন এসছে এখান থেকে। তাহলে লাস্ট যদি 2-3 বছর দেখি এই চ্যাপ্টার থেকে সেরকম কোনো কোশ্চেন আসেনি, কিন্তু 2021 সালে এই একটা চ্যাপ্টার থেকে 4টে কোশ্চেন এসে গেছে। তাহলে আমরা বলতে পারি এই চ্যাপ্টারটার ওয়েটেজটা অনেক বেশি, কারণ কি ম্যাক্সিমাম আমরা দেখছি 2, 3, 4টে কোশ্চেন এখান থেকে পেয়ে যাচ্ছি। এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসতে এই বছর আসার চান্স খুব বেশি, এবং এই চ্যাপ্টারটাকে কোনোভাবে আমরা বাদ দিতে পারবো না, কারণ এটা হচ্ছে কি যে বিভিন্ন যে টিস্যু, অ্যানিম্যাল টিস্যুর বেসিক কনসেপ্টটা আমরা এই চ্যাপ্টার থেকে পাবো, এবং পরবর্তীতে বাকি যে হিউম্যান ফিজিওলজির যা যা আছে অনেকটাই কি আছে এই চ্যাপ্টারটার সাথে রিলেটেড। নেক্সট তাহলে আমরা ক্যাটাগরি 1 দিয়ে স্টার্ট করছি। তাহলে আজকে আমরা কোশ্চেন গুলো দেওয়ার পরে সবাই কমেন্ট সেকশনে, যারা লাইভে দেখছো বা রেকর্ডে দেখছো, অবশ্যই নিজেদের যেটা অ্যান্সার মনে হচ্ছে কমেন্ট সেকশনে লিখবে। তারপরে অ্যান্সারটা আমি আলোচনা করব, সেখান থেকে মিলিয়ে নেবে। তাহলে তোমাদের কি হচ্ছে, নিজেরা কতটা পারছো নিজেদেরকে অ্যাসেস করতে সুবিধা হবে, এবং এইভাবে করতে থাকলে তোমরা নিজেরা অনেকটা হেল্পফুল হবে এইভাবে যদি অ্যান্সার গুলো নিজের থেকে দেওয়ার চেষ্টা করো। নেক্সট তাহলে আমরা প্রথমে ফার্স্টের কোশ্চেনটা দিয়ে স্টার্ট করছি। কি বলেছে, নিচের কোনটি দিয়ে পেশি অস্থির সঙ্গে সংলগ্ন থাকে, মানে পেশি মানে মাসেলের সাথে বোন যুক্ত থাকে কিসের মাধ্যমে, সেটা জানতে চেয়েছে আমাদের। মাসেলের সাথে বোন। আর একটা কি হচ্ছে কি, আর এটাও সবাই লিখবে কমেন্ট সেকশনে, কি বোনের সাথে বোন কিসের মাধ্যমে কানেক্ট থাকে। তাহলে দুটো কোশ্চেন এখান থেকে আসে। তাহলে এই মাসেলের সাথে বোন কানেক্ট থাকবে কিসের মাধ্যমে, টেন্ডনের মাধ্যমে। আর বোনের সাথে বোন কানেক্ট থাকবে কিসের মাধ্যমে, লিগামেন্টের মাধ্যমে। তাহলে এই দুটো কোশ্চেন এমসিকিউতে প্রায়ই আসে। তাহলে মাসেলের সাথে বোন এখানে জানতে চাইছে মানে টেন্ডন। এই যে টেন্ডন বলছি বা লিগামেন্ট বলছি, এগুলো সমস্তই হচ্ছে কি স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, বিশেষ যোগ কলার মধ্যে পড়ছে। তাহলে এই যে টিস্যুগুলো কানেকটিভ টিস্যু, বোন বা টেন্ডন বা লিগামেন্ট যেগুলো বলছি, এগুলো কি হবে, এই টেন্ডনটা হচ্ছে কি একটা যে তার পার্শ্ববর্তী যে স্কেলিটাল মাসেলস গুলো আছে, তাহলে একটা বোন ধরলাম ফিমার বা হিউমেরাস যে কোনো বোন, তার পাশাপাশি যে সংলগ্ন স্কেলিটাল মাসেলস গুলো আছে, ঐচ্ছিক পেশি যেগুলো আমাদের আছে, সেইগুলো কি করবে, কানেক্ট হবে বোনের সাথে, যেটার মাধ্যমে তাকে বলছি কি টেন্ডন। আর লিগামেন্ট কি হবে, পাশাপাশি দুটো বোন ধরলাম কি ফিমারের সাথে টিবিয়া ফিবুলা, এই দুটো যুক্ত থাকছে কিসের মাধ্যমে, লিগামেন্ট দিয়ে যুক্ত থাকবে। তাহলে এই আরেকটা অপশন এখানে কি আছে, অপশন এ কার্টিলেজ। তাহলে এই কার্টিলেজ আমরা কাকে বলা হয়, কার্টিলেজ বলবো কি, একটা আমরা পড়লাম কি বোন, বোনটাও হচ্ছে কি কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ছে। আর একটা হচ্ছে কি, তাহলে বেশিরভাগ যত সমস্ত যে অস্থি সন্ধিগুলো তৈরি হচ্ছে, মেন আমাদের যে চলন গমনে সমস্ততে কি লাগছে, হাড় আর হচ্ছে যেগুলো স্কেলিটাল মাসেল। আর এই কার্টিলেজ গুলো এগুলো হচ্ছে কি একটা স্পেশালাইজ কানেকটিভ টিস্যু, মেনলি হচ্ছে কি কোলাজেন আর ইলাস্টিন দিয়ে তৈরি। এটা মনে রাখতে হবে, কোলাজেন আর ইলাস্টিন দিয়ে তৈরি। কার্টিলেজ কোথায় কোথায় পাবো উদাহরণগুলো মনে রাখতে হবে আমাদের। ইয়ারে এই যে কানের যে লতি তৈরি করছে, বাইরের যে এক্সটার্নাল ইয়ার গঠন করছে, সেটা হচ্ছে কার মাধ্যমে, কার্টিলেজের মাধ্যমে। তারপর হচ্ছে নোজ টিপ, নাকের একদম সামনের দিকে যে অংশটা আমরা কি করতে পারছি না, যে নরম যে অংশটা, সেটা হচ্ছে কি কার্টিলেজ দিয়ে তৈরি। তাছাড়াও হচ্ছে কি আমরা আগে যে রেসপিরেশনের চ্যাপ্টারে পড়েছি কি, ল্যারিংসে বিভিন্ন কার্টিলেজ গুলো আছে, সেগুলোও হচ্ছে কি এই যে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, যেটার নাম হচ্ছে কি কার্টিলেজ বলছি, বা এটাকে আমরা বলি কি তরুণাস্থি। তাহলে আশা করছি এগুলো ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেনে যাই। তাহলে আমরা কি বলেছে, কোন কলার বেশিরভাগ কোষ কোলাজেন এবং ইলাস্টিন ক্ষরণ করে। তাহলে এই যে কোলাজেন ইলাস্টিন বললাম, এগুলো আমরা, ইলাস্টিন বেশি পরিমাণে থাকে কার্টিলেজে মনে রাখতে হবে, আর কোলাজেনটা বেশি পরিমাণে থাকে কোথায়, বোনের মধ্যে। আর হচ্ছে কি সব থেকে বেশি পরিমাণে কোলাজেন পাই আমরা কোথায়, স্কিন। তাহলে স্কিনের মধ্যে কোলাজেন ম্যাক্সিমাম থাকছে, তাছাড়াও হচ্ছে কি বোনের মধ্যে থাকবে, ইলাস্টিনটাও কিছুটা পরিমাণে থাকে, কিন্তু ম্যাক্সিমাম ইলাস্টিন থাকবে কোথায়, কার্টিলেজের মধ্যে। আর হচ্ছে কি এই যে কোলাজেন ইলাস্টিন, তাহলে এগুলো কার মাধ্যমে ক্ষরণ হবে, এই স্কিনকে কি বলা হয়, এটা একটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে। স্কিন হচ্ছে আমাদের বডির লার্জেস্ট অর্গান হিসেবে কাজ করে। তাহলে সমস্ত যে দেহের মধ্যে সব থেকে বড় অর্গান কোনটা, স্কিন। এটা কিন্তু এমসিকিউ একটা কোশ্চেন। তাহলে এখানে কোশ্চেনের অ্যান্সারটা তাহলে এবার আমরা দিই। বলেছে কোলাজেন এবং ইলাস্টিন এগুলো কার মাধ্যমে ক্ষরণ হয়, সব থেকে বেশি পরিমাণে কোলাজেন ইলাস্টিন এগুলো কানেকটিভ টিস্যুতে, যে ফাইব্রোব্লাস্ট বলে সেল থাকে, ফাইব্রোব্লাস্ট সেল,
যেগুলো ফাইবার, সেই ফাইবার, টিস্যু, কোলাজেন, ইলাস্টিন এগুলো ক্ষরণ করতে হেল্প করে। তাহলে কানেকটিভ টিস্যু বলতে কোলাজেন, ইলাস্টিন এগুলো আমরা সব থেকে বেশি পরিমাণে কোথায় পাচ্ছি? কার্টিলেজ, বোন, এই সমস্ত যে কানেকটিভ টিস্যু স্ট্রাকচার গুলো আছে তার মধ্যে কি থাকবে? ফাইব্রোব্লাস্ট, একটা স্পেশালাইজড সেল থাকবে। এই ফাইব্রোব্লাস্ট সেলগুলো কি করতে পারে? কোলাজেন, ইলাস্টিন ক্ষরণ করতে পারে। তাহলে এটা অপশন কি হচ্ছে? সি কারেক্ট হবে। নেক্সট কি বলেছে? যে হৃদপেশি হলো। তাহলে আমরা মূলত হিউম্যানের ক্ষেত্রে বলি বা যে কোনো অ্যানিমালের ক্ষেত্রে তিন ধরনের পেশি দেখতে পাই। একটা হচ্ছে স্কেলিটাল মাসেল, স্কেলিটাল মাসেল যেগুলো হচ্ছে কি বোনের সাথে যুক্ত থাকছে, কিসের মাধ্যমে? টেন্ডনের মাধ্যমে, সেগুলো হচ্ছে কি আমাদের স্কেলিটাল মাসেল। তারপরে আসছে স্মুথ মাসেল, যেগুলো হচ্ছে মসৃণ পেশি। আর একটা হচ্ছে কি কার্ডিয়াক মাসেল। এই মেন তিনটে টাইপের আমরা কি পাই? মাসেল দেখতে পাই বা পেশি দেখতে পাই। তাহলে এখানে আমাদের জানতে চাইছি কি কার্ডিয়াক মাসেল বা হৃদপেশির ক্যারেক্টারিস্টিক্স গুলো কি। তাহলে আমরা এই যে ছবিটা একবার দেখে নিই, এখানে তিনটে আলাদা আলাদা করে দেওয়া আছে। এটা হচ্ছে কিসের ছবি? স্কেলিটাল মাসেল। এটা হচ্ছে কি স্মুথ মাসেল, আর এটা হচ্ছে কি কার্ডিয়াক মাসেল। তাহলে এই যে স্কেলিটাল মাসেল দেখতে পাচ্ছি, এখানে আমরা কি দেখতে পাবো? স্কেলিটাল মাসেলের ক্যারেক্টারিস্টিক্স কয়েকটা, যেগুলো আমাদেরকে পয়েন্ট পয়েন্ট করে মনে রাখতে হবে। এখানে কি দেখছি? যে এইরকম দাগ দাগ আছে, পুরো পেশির যে মাসেল ফাইবার গুলো আছে কি এরকম স্ট্রাইয়েশন দেখতে পাচ্ছি, এগুলোকে কি বলা হয়? স্ট্রাইটেড মাসেল ফাইবার। বা এই যে দাগ মতো একটা অংশ দেখা যাচ্ছে, তার জন্য একে কি বলা হয়? সরেখ পেশি, সরেখ পেশি বা স্ট্রাইটেড মাসেল, স্ট্রাইটেড মাসেল। এরপরে আরেকটা জিনিস কি হবে? এই স্কেলিটাল মাসেলকে আমরা কি পারি? যে ভলান্টারি কন্ট্রোলে আছে। আমরা যদি চাই কি হাত পা নাড়াতে, সেই পেশিগুলো কি হচ্ছে? আমাদের এই যে স্কেলিটাল মাসেল, তাহলে এগুলো আমরা কি পাচ্ছি? আমরা নিজেদের ইচ্ছা মতো সেই পেশিগুলোকে ব্যবহার করতে পারছি। তাই এগুলোকে কি বলা হয়? ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি। তাহলে দুটো ক্যারেক্টারিস্টিক্স মনে রাখতে হবে, এটা হচ্ছে স্ট্রাইটেড মাসেল, আর হচ্ছে কি তাহলে মাসেল ফাইবারের স্ট্রাকচারের মধ্যে আমরা পাচ্ছি এগুলো স্ট্রাইসেন থাকছে, তাই এদেরকে বলছি স্ট্রাইটেড মাসেল। আর হচ্ছে কি এটা যেহেতু আমাদের ভলান্টারি কন্ট্রোলে আছে, আমরা নিজেদের ইচ্ছে মতো সেই কোন একটা জয়েন্টের যদি আমরা মুভমেন্ট করতে চাই, তাহলে আলটিমেটলি কি হচ্ছে? স্কেলিটাল মাসেলের কাজ করছে, সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি। যে স্মুথ মাসেল, এই স্মুথ মাসেল তাহলে আমরা কোথায় পাবো? বিভিন্ন যত সমস্ত ইন্টারনাল অর্গান আছে, বডি পার্টস আছে, স্টমাক থেকে শুরু করে ইসোফেগাস, স্টমাক, বিভিন্ন যে গ্ল্যান্ড গুলো আছে, লিভার, সমস্ত জায়গায় যে অর্গানে যে সমস্ত পেশিগুলো পাবো, ব্লাড ভেসেলে যে পেশিগুলো পাবো, সমস্তটাই হচ্ছে কি স্মুথ মাসেল। এই স্মুথ মাসেলের ক্যারেক্টারিস্টিক্স কি হচ্ছে? এগুলো যদি আমরা দেখি কিরকম একটা স্ট্রাকচার হচ্ছে, এরকম একটা সাইড গুলো কোনার মতো একটা স্ট্রাকচার থাকছে, আর মাঝখানটা, তাহলে এই যে স্ট্রাকচারটাকে কি বলা হয়? ট্যাপারিং স্ট্রাকচার, একটা ট্যাপারিং এন্ড থাকছে। এই যে সাইড গুলো, কণাগুলো কি হচ্ছে? এরকম ভাবে সরু হয়ে এসছে, এই স্ট্রাকচারটাকে কি বলা হয়? ট্যাপারিং এন্ড স্মুথ মাসেল ফাইবারের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। আর এই স্মুথ মাসেল ফাইবারের ক্ষেত্রে কি দেখছি? এই যে এরকম দাগ দাগ যে অংশগুলো, এখানে কোনো স্ট্রাইসেন নেই, এটা হচ্ছে কি নন স্ট্রাইটেড বা অরেখ পেশি। আরেকটা কি, এটা হবে কি? এটা যেমন আমাদের ভলান্টারি কন্ট্রোলে ছিল, এটা কিন্তু ভলান্টারি কন্ট্রোলে থাকবে না, ইনভলান্টারি। আমাদের যে আমরা যদি চাই যে কোনো একটা লিভারের একটা মাসেল বা তার মধ্যে যে বিভিন্ন যে আমাদের ইন্টেস্টাইনে যে মাসেল গুলো আছে, সেগুলো কি আমরা কন্ট্রোল করতে পারবো? তার মুভমেন্ট, সেই পেশিগুলোর কাজ সমস্তটাই কি হচ্ছে? আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কন্ট্রোলে আছে। তাহলে এটা আমাদের ইনভলান্টারি মাসেল বা অনৈচ্ছিক পেশির মধ্যে পড়ে। হচ্ছে তিনটে ক্যারেক্টারিস্টিক্স মনে রাখতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি কার্ডিয়াক মাসেল। এটা স্ট্রাকচারটা যদি দেখছি আমরা এই যে স্কেলিটাল মাসেলের চাইতে একটুখানি ডিফারেন্স দেখতে পাচ্ছি। কোথায় কোথায় ডিফারেন্স? একটা এটার ক্ষেত্রেও কি হচ্ছে? এরকম স্ট্রাইসেন দেখতে পাচ্ছি, তাহলে এটাও হচ্ছে কি স্ট্রাইটেড মাসেল বা সরেখ পেশি স্ট্রাকচার অনুযায়ী। কিন্তু স্কেলিটাল মাসেলের সাথে এটার পার্থক্য কি? এটা আমরা নিজেদের ইচ্ছে মতো এটা এই পেশিগুলোর কন্ট্রোল করতে পারছিলাম, কিন্তু কার্ডিয়াক মাসেল, হার্ট যে পাম্প করছে, হার্ট বিট করছে, সেটা তো আমাদের নিজের কন্ট্রোলে নেই, সেটা হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কন্ট্রোলে। আমরা যদি চাই কি হার্টবিটটাকে বাড়াতে নিজের থেকে বা কমাতে, কি পারবো? পারবো না। তার মানে এটাও হচ্ছে কি নন ভলান্টারি, যে পেশিগুলো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারবো না। অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কন্ট্রোলে আছে, সেগুলো হচ্ছে কি নন ভলান্টারি বা অনৈচ্ছিক পেশি। এছাড়াও কি দেখতে পাবো? এর যদি স্ট্রাকচার দেখি, এই যে মাঝখান গুলোতে এই যে কালো কালো অংশগুলো, দুটো মাসেল ফাইবার, এগুলো হচ্ছে কি নিউক্লিয়াস। তাহলে একটা মাসেল ফাইবার আরেকটা মাসেল ফাইবারের মাঝখানে এই যে জাংশনটা তৈরি হচ্ছে, এই জাংশনটাকে আমরা বলছি কি ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে এটাও একটা এমসিকিউর কোশ্চেন। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়? তাহলে মনে রাখতে হবে এটা কোথায় পাওয়া যায়? হৃদপেশি বা হচ্ছে কি আমাদের কার্ডিয়াক মাসেল ফাইবারের মধ্যে আমরা পাবো। আর এই ইন্টারক্যালেটেড ডিস্ক হচ্ছে কি একটা গ্যাপ জাংশনের উদাহরণ।
গ্যাপ জাংশন কেন বলছি, তাহলে এই যে ইন্টারক্যালেটেড দুটো মাসেল ফাইবারের মাঝের যে এই অংশটা থাকছে, কানেক্টিং একটা লিঙ্ক বলতে পারি, সেই কানেক্টিং লিঙ্কের থ্রুতে ইজিলি হতে পারবে খুব তাড়াতাড়ি এই যে হার্টের যে ইম্পালস জেনারেশন হচ্ছে কোথা থেকে, এসএ নোড থেকে, সেখান থেকে ইম্পালসটা ট্রান্সমিট হতে হবে একদম কার্ডিয়াক মাসেল পর্যন্ত, তাহলে ইজিলি যাতে খুব তাড়াতাড়ি আয়ন্স গুলো, বিভিন্ন যে ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো সেটা যাতে ট্রান্সফার হতে পারে, তার জন্য এরকম স্পেশাল স্ট্রাকচার ইন্টারক্যালেটেড ডিস্ক প্রেজেন্ট থাকে। তাহলে আশা করছি এবারে এই যে তিনটে পেশি থেকে কোনো কোশ্চেন আমাদের আটকাবে না। তাহলে এখানে কি বলেছে দেখে নি, যে অনৈচ্ছিক পেশি হলো, সরি হৃদপেশি হলো, হৃদপেশি কি হবে, হৃদপেশি আমাদের অনৈচ্ছিক পেশির উদাহরণ হবে ইনভলান্টারি কন্ট্রোল, আর একটা হবে কি এটাতে স্ট্রাইসিন আছে, সরেখ পেশি। তাহলে অপশন এ আর সি দুটোই কারেক্ট হচ্ছে, ডি হবে এটার অ্যান্সার। আর মসৃণ এটা কোথায় হবে, মসৃণটা আমরা স্মুথ মাসেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। নেক্সট তাহলে কোশ্চেন আমরা দেখে নিই, আশা করছি এই তিনটে পেশি সংক্রান্ত যা রিলেটেড থিওরিটা আছে, কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কি বলেছে, যে রক্তের কোন উপাদান জীবাণু ধ্বংসে অংশগ্রহণ করে। তাহলে ব্লাডের যদি আমরা তিনটে মেন যে সেলগুলো দেখি, কি হচ্ছে ডাব্লিউবিসি, আরবিসি আর হচ্ছে প্লেটলেট। ডাব্লিউবিসি, আরবিসি আর হচ্ছে কি প্লেটলেট বা অনুচক্রিকা। তাহলে এই ডাব্লিউবিসির আবার কি হচ্ছে অনেকগুলো, মেনলি 5টা টাইপের আমরা ডাব্লিউবিসি পাই। প্রথম আসছে কি নিউট্রোফিলস, তারপরে আসছে কি ইওসিনোফিলস, বেসোফিল, লিম্ফোসাইটস, মোনোসাইটস, আর হচ্ছে কি ইওসিনোফিল, বেসোফিল। তাহলে এই যে রক্তের কোন উপাদান মেনলি হবে কি ডাব্লিউবিসি, বা যেগুলো হচ্ছে হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা, সেগুলোই আমাদের কি হবে জীবাণু ধ্বংসে অংশগ্রহণ করে। তার মধ্যে ডাব্লিউবিসির মধ্যে যদি আমরা পার্টিকুলারলি বলি কোনটা হবে, নিউট্রোফিল সব থেকে ম্যাক্সিমাম ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কাকে বলে, আমরা জানি যে ব্লাডের মধ্যে ধরলাম কোনো একটা ব্যাকটেরিয়া বা কোনো মাইক্রো অর্গানিজম এলো, ব্যাকটেরিয়া ভাইরাস কোনোটা এলো, সেটাকে কি করবে, এই নিউট্রোফিলস যে সেলস গুলো আছে তারা এনগাল্প করে নেবে, সেই সেলটার মধ্যে নিয়ে নেবে এবং ডিস্ট্রয় করে দেবে সেই মাইক্রো অর্গানিজমটাকে। এই প্রসেসটাকে বলছি কি আমরা ফ্যাগোসাইটোসিস। তাহলে এটা ধরলাম কোনো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে, আর কি করবে এই যে যেগুলো নিউট্রোফিল সেলস গুলো আছে তারা কি করবে, তাদের এই স্পেশাল এরকম ভাবে সাইটোপ্লাজমের এনগালমেন্ট করবে, সেইটাকে ব্যাকটেরিয়া বা ভাইরাসটাকে নিজের মধ্যে নিয়ে নেবে, দিয়ে সেটাকে ডিস্ট্রয় করে দেবে। এই প্রক্রিয়াটাকে বলছি কি আমরা ফ্যাগোসাইটোসিস। এরপরে হচ্ছে কি আর কি হবে, লিম্ফোসাইট যেটা পড়ছি, লিম্ফোসাইটস এর মধ্যে মেনলি কি কি থাকে, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এগুলো আমরা কি জানি যে কোষভিত্তিক অনাক্রম্যতা, আর হচ্ছে আমাদের যে বি লিম্ফোসাইটস হচ্ছে কি হিউমারাল ইমিউনিটি বা রস ভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী। তাহলে এই লিম্ফোসাইটস, বি লিম্ফোসাইটস এর মাধ্যমে কি করে অ্যান্টিবডি তৈরি করছে, সেই অ্যান্টিবডি গুলো কোনো যে অ্যান্টিজেন প্রবেশ করছে, কোনো জীবাণু সেটা মাইক্রো অর্গানিজম, সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে এবং সেগুলোকে ধ্বংস করে ফেলবে। আর মোনোসাইটস গুলো কি হয়, রূপান্তরিত হয়ে ম্যাক্রোফাজেস গঠন করে। এই ম্যাক্রোফাজ গুলো কি করবে, আলটিমেটলি এই ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের যে রোগ জীবাণুগুলো আমাদের দেহে প্রবেশ করে সেগুলোকে ধ্বংস করতে কাজে লাগে। তাহলে ডাব্লিউবিসির মেন যে এই তিনটে নিউট্রোফিলস, লিম্ফোসাইটস আর মোনোসাইট ডিরেক্টলি কি করে, জীবাণুগুলোকে ধ্বংস করতে কাজে লাগে। এছাড়াও হচ্ছে কি এই যে ইওসিনোফিলস আছে, তাহলে বিভিন্ন যদি কোনো প্যারাসাইটিক ইনফেকশন হয় বডিতে, সেই প্যারাসাইটস গুলোকে ধ্বংস করবে। তার সাথে হচ্ছে কি অ্যালার্জিক রিয়াকশন, কোনো অ্যালার্জেন প্রবেশ করলে সেই অ্যালার্জিক রিয়াকশনের ক্ষেত্রেও অ্যালার্জেনের বিরুদ্ধেও কাজ করে। আর বেসোফিলটা হচ্ছে কার বিরুদ্ধে কাজ করবে, অ্যালার্জেনের বিরুদ্ধে। তাহলে আলটিমেটলি সমস্ত ডাব্লিউবিসি গুলো মিলে যে বিভিন্ন আমাদের দেহে প্রবেশকারী রোগ জীবাণু, সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস, কোনো অ্যালার্জেন, সমস্ত কিছুকে কি করতে পারে, ধ্বংস করতে পারে। তাহলে আলাদা আলাদা 5টার ফাংশন মনে রাখতে হবে। নিউট্রোফিলস এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় করে। লিম্ফোসাইটস এর ক্ষেত্রে দুই ধরনের, বি আর টি লিম্ফোসাইটস অ্যান্টিবডি বা হচ্ছে কি কোষভিত্তিক অনাক্রম্যতার মাধ্যমে, মোনোসাইটস ম্যাক্রোফাজে রূপান্তরিত হয়, দিয়ে সেটা ফাংশন করে। আর ইওসিনোফিল কি করে, ডিরেক্টলি কোনো প্যারাসাইটিক ইনফেকশন হলে প্যারাসাইটস গুলোকে নষ্ট করতে হেল্প করে। আর এই বেসোফিলস, ইওসিনোফিল দুটোই কি করে, অ্যালার্জেনের বিরুদ্ধেও কাজ করে। নেক্সট কোশ্চেন তাহলে আমরা দেখে নিই, কি বলেছে, যে অস্টিওব্লাস্ট অংশ নেয়। তাহলে অস্টিওব্লাস্ট, তাহলে বোনের যদি আমরা সেল দেখি, বোনের সেলস গুলোকে আমরা কটা ভাগে ভাগ করি, মেনলি 3টে টাইপস। আরেকটা আগের কোশ্চেনে, তাহলে এখানে আমি একটা কোশ্চেন দিয়ে রাখছি, সবাই এটার কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। টোটাল ডাব্লিউবিসি কাউন্ট কত, টোটাল ডাব্লিউবিসি কাউন্ট। নর্মাল যদি আমরা মানুষের ক্ষেত্রে বলি যে টোটাল ডাব্লিউবিসি কাউন্ট কত হবে আর টোটাল আরবিসি কাউন্ট কত হবে, এটা অ্যান্সারটা সবাই কমেন্ট সেকশনে লিখবে। নেক্সট কি বলেছে, তাহলে এই অস্টিওব্লাস্ট
বোন সেলস গুলো যেগুলো বললাম এটা তিনটে টাইপ, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট আর হচ্ছে কি অস্টিওপ্রোজেনিটার সেল, প্রোজেনিটার সেলস। আরেকটা টাইপ হয় সেটা হচ্ছে কি অস্টিওসাইটস। তাহলে এই অস্টিও বোনের যে সেলগুলো, হাড়ের মধ্যে যে যে সেলস গুলো আছে, তিনটে আমরা টাইপ বললাম। অস্টিওব্লাস্টিক সেল যেগুলো, এই অস্টিওব্লাস্ট গুলো কি হবে, নতুন নতুন বোন সেলকে হেল্প করবে, নিউ জেনারেট করবে। আর হচ্ছে কি যে কোনো জায়গায় ধরলাম ফ্র্যাকচার হলো, একটা বোন কোনো ভেঙে গেল, আমাদের হাড় ভেঙে গেলে কি হয়, আবার তো সেটা কিছুদিন পরে আমরা যে প্লাস্টার করে রাখি বোনটা রিপেয়ার হয়ে যায়, সেই রিপেয়ারে হেল্প করে কি অস্টিওব্লাস্ট সেলস গুলো। তাহলে নতুন করে বোন সেল গুলো তৈরি করে এবং সেই যে জায়গাটা নষ্ট হয়ে গেছে সেই বোন সেল গুলোকে রিপেয়ারে কাজে লাগে কে অস্টিওব্লাস্ট। মানে অস্টিওব্লাস্ট মানে মনে রাখতে হবে নতুন করে বোন সেলের জন্ম দিচ্ছে, সেগুলো হচ্ছে অস্টিওব্লাস্ট। আর অস্টিওক্লাস্ট কি করে, এগুলো হচ্ছে কি ডিগ্রেডেশনে হেল্প করে, রিজলভ করে নেয়। তাহলে যে অংশগুলো বোন সেলে যে অংশগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা ফ্র্যাকচারের মাধ্যমে যে জায়গাগুলোতে ডিফেক্ট হয়েছে সেই বোন সেলগুলোকে রিজলভ করে দিবে এবং বোনটাকে আবার নতুন করে রিমডেলিং এ হেল্প করে। আর অস্টিওপ্রোজেনিটার সেলদের কাজ কি, তারা হচ্ছে কি অস্টিওপ্রোজেনিটার সেলগুলোই ডিভাইড হয়ে অস্টিওক্লাস্ট সেল, সরি অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এগুলো তৈরি করবে। তাহলে অস্টিওপ্রোজেনিটার মানে কি, অস্টিওপ্রোজেনিটার গুলো হচ্ছে প্রিমিটিভ যে সেলস গুলো, যেখান থেকে তৈরি হবে কি অস্টিওব্লাস্ট সেলস গুলো তৈরি হবে, প্রিমিটিভ সেলস। এই সেলগুলো আলটিমেটলি ডিভাইড হয়ে অস্টিওব্লাস্ট এই সেলগুলো তৈরি করছে। আর অস্টিওসাইটস কাকে বলবো, ম্যাচিওর বোন সেলকে, পরিণত, এই অস্টিওব্লাস্ট গুলো যখন পরিণত অবস্থায় থাকছে সেই পরিণত বোন সেলস কে আমরা কি বলছি, অস্টিওসাইটস। তাহলে সিম্পল আমাদেরকে মনে রাখতে হবে কি, যদি একটা বোন এখানে ধরলাম ফ্র্যাকচার হয়েছে, এটা ভেঙে গেল, সেই বোনটাকে জোড়া লাগাতে হেল্প করবে, রিপেয়ার হবে, এখানে নতুন বোন সেলস গুলো তৈরি করবে কি অস্টিওব্লাস্ট। আর এই যে ফ্র্যাকচার হওয়ার জন্য কিছু তো বোন সেল এখানে নষ্ট হয়েছে, সেই বোন সেল গুলোকে পুরোপুরি ভাবে রিজলভ করে নেবে এবং বোনটাকে নতুন ভাবে এই যে স্ট্রাকচারটা আবার ফিরিয়ে আনতে হেল্প করবে কে অস্টিওক্লাস্ট সেলস। আর প্রিমিটিভ যে সেল স্টেজ সেলগুলো ডিভাইড হয়ে নতুন সেল তৈরি করছে, অস্টিওব্লাস্ট তৈরি করছে, সেগুলো হচ্ছে কি অস্টিওপ্রোজেনিটার সেল। তাহলে অস্টিওব্লাস্ট অংশগ্রহণ করে কিসে হবে, নতুন অস্থিকলা গঠনে এবং মেরামতিতে, নতুন বোন তৈরি করছে। আর কি হবে, এই যে মেরামতিতে হেল্প করে। তাহলে প্রথমে কি হয়, যখন বোন তৈরি হয় সেটা প্রথমে কি থাকে, কার্টিলেজ থাকে, সেই কার্টিলেজের অসিফিকেশনের মাধ্যমে, কার্টিলেজ গুলোর অসিফিকেশনের মাধ্যমে বোন তৈরি হয়। তাহলে যখন বোন তৈরি হচ্ছে সেই টাইমে ওকে কাজে লাগবে অস্টিওব্লাস্ট সেলস গুলো। এই অসিফিকেশন প্রসেস হয় একদম প্রিমিটিভে, কি থাকে বোনগুলো এরকম ম্যাচিওর সেল থাকে না, সেগুলো কার্টিলেজ থাকে, সেই কার্টিলেজ থেকে আলটিমেটলি একটা প্রসেস, সেটাকে বলা হচ্ছে অসিফিকেশন, যার মাধ্যমে হাড় তৈরি হয়। সেই প্রসেসের টাইমে এই অস্টিওব্লাস্ট সেলস গুলো কার্যকর হবে এবং এই অস্টিওব্লাস্ট সেলস গুলো থেকেই তৈরি করবে কি নতুন বোন তৈরি করতে হেল্প করে। এই জিনিসগুলো মনে রাখতে। নেক্সট কি বলেছে, যে গ্রন্থির ক্ষরণ যখন সরাসরি রক্তে মেশে তখন তাকে কি বলে। তাহলে দুটো টাইপ, আমরা যদি গ্ল্যান্ডস এর ভাগ করি, দুটো টাইপ মেনলি আমরা পাই, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই এক্সোক্রাইন গ্ল্যান্ডস গুলো কি হবে, এগুলো ডাক্টস থাকবে, ডাক্টস বা নালিকা থাকবে। এবং এই এক্সোক্রাইন গ্ল্যান্ডস এর মাধ্যমে কি কি ক্ষরণ হবে, বিভিন্ন এই যে এনজাইমস যেগুলো তৈরি হয়, ডাইজেস্টিভ এনজাইম, তার সাথে হচ্ছে কি স্যালাইভা, সিবাম, এই সমস্ত গুলো কি হবে আমাদের কিসের মাধ্যমে ক্ষরণ হয়, এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে তৈরি হচ্ছে। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে কি, একটা যেখানে তৈরি হচ্ছে এই এনজাইম, স্যালাইভা, সিবাম, সেগুলোর থেকে একটা নির্দিষ্ট ডাক্ট বা নালিকার মাধ্যমে যে জায়গায় এসে কাজ করবে সেখানে সেই ডাক্টটা এসে ওপেন হবে, তাই এগুলোকে বলা হচ্ছে কি এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি হবে, এদের কোনো ডাক্ট থাকবে না, ডাক্টলেস, এটা ডিরেক্টলি কি করবে, ব্লাডের সাথে মিশিয়ে দেবে। যেমন কি আমরা যেগুলো দেখছি হাইপোথ্যালামাস বা পিটুইটারি থেকে যদি কোনো হরমোন ক্ষরণ হয়, সেটা কি হচ্ছে ডিরেক্টলি ব্লাডের মধ্যে মিশছে এবং ব্লাডের মাধ্যমে সেটা পরিবাহিত হয়ে যাবে নির্দিষ্ট জায়গায়, যেখানে গিয়ে কাজ করবে, সেখানে গিয়ে সেটা কাজ করছে, সেগুলোকে কি বলা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ডাক্টস মাধ্যমে মেনলি হচ্ছে কি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আমাদের হরমোন সিক্রেশনে কাজে লাগে। তাহলে এই যে হাইপোথ্যালামাস থেকে যে হরমোন গুলো ক্ষরণ হচ্ছে সেগুলো কি হবে, ব্লাডের মাধ্যমে মিশে যাচ্ছে ডিরেক্টলি ব্লাডের সাথে, দিয়ে সেটা কোথায় যাচ্ছে, পিটুইটারি তে গিয়ে সেই হরমোন গুলোর যে কাজটা করছে পিটুইটারিতে পৌঁছাবে কিসের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে। তাই এটাকে বলছি কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে হাইপোথ্যালামাস, পিটুইটারি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, সমস্তগুলোই হচ্ছে কি আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এর উদাহরণ, মনে রাখতে হবে। আর এক্সোক্রাইন কি, যেগুলো হচ্ছে এনজাইম ক্ষরণ করে, বিভিন্ন যে স্যালাইভারি গ্ল্যান্ড, তারপরে হচ্ছে কি প্যানক্রিয়াস থেকে এনজাইম ক্ষরণ হয়, কিন্তু প্যানক্রিয়াসটা মনে রাখতে হবে কি মিক্সড গ্ল্যান্ডস এর উদাহরণ। তাহলে এই এক্সোক্রাইন এন্ডোক্রাইন ছাড়াও আরেকটা টাইপ হচ্ছে কি মিক্সড গ্ল্যান্ড, যেটার উদাহরণ মনে রাখতে হবে কি প্যানক্রিয়াস। খুব আসে এটা কোশ্চেন। তাহলে প্যানক্রিয়াসকে কেন মিক্সড গ্ল্যান্ড বলছি, এখান থেকে যেমন আমরা দেখছি কি বিভিন্ন প্যানক্রিয়াটিক এনজাইম গুলো ক্ষরণ হয়, প্লাস হচ্ছে কি
যে হরমোন ক্ষরণ হয় কি এখান থেকে ইনসুলিন গ্লুকাগন, এই হরমোন গুলো ক্ষরণ হচ্ছে, ইনসুলিন গ্লুকাগন। তাই এগুলোকে আমরা বলছি কি, যেহেতু দুটো ফাংশনই করে, তা এনজাইমও ক্ষরণ করে তার সাথে সাথে হরমোনও ক্ষরণ করে, তাই দুটো ফাংশন যেহেতু একসাথে করে তাই এই প্যানক্রিয়াসকে কি বলা হয়, মিক্সড গ্ল্যান্ড। তাহলে আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট কি বলেছে, মানে এই কোশ্চেনটা তাহলে অ্যান্সারটা আমরা দেখে নিই, যে গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্তে যখন মিশছে তাহলে সেটা টাইপটা হচ্ছে কি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এর উদাহরণ। তাহলে অপশন কি হবে, ডি কারেক্ট হবে। নেক্সট কি বলেছে, যে কোলাজেন হলো, তাহলে এই যে কোলাজেন ফাইবার আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বোন, স্কিন, ত্বকের মধ্যে কি ম্যাক্সিমাম অ্যামাউন্টে কোলাজেন ফাইবার কোথায় থাকে, স্কিনের মধ্যে। ম্যাক্সিমাম অ্যামাউন্টে কোলাজেন যে প্রোটিনটা সেটা কোথায় থাকে, স্কিনে থাকে। আরেকটা এখান থেকে কোশ্চেন, কোলাজেন মনে রাখতে হবে, মোস্ট অ্যাবান্ডান্ট প্রোটিন যেটা আমাদের পৃথিবীতে পাওয়া যায়, মোস্ট অ্যাবান্ডান্ট প্রোটিন সেটা হবে কি, কোলাজেন। তাহলে পৃথিবীতে যত প্রোটিন আছে তার ম্যাক্সিমাম মোটামুটি 30% শুধুমাত্র কি থাকে, কোলাজেন। আর হিউম্যানের ক্ষেত্রে যদি বলি, ম্যাক্সিমাম অ্যামাউন্ট কোলাজেন কোথায় পাবো, স্কিনে, তারপরে হচ্ছে বোন, বাকি সমস্ত যে কানেকটিভ টিস্যুতে কোলাজেন পাওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে কি, এটা এক ধরনের ফাইব্রাস প্রোটিন। তাহলে অলরেডি বলেছি ফাইব্রাস প্রোটিন কেন, এগুলো হচ্ছে কি, এই কোলাজেন তৈরি হচ্ছে কোথা থেকে, ফাইব্রোব্লাস্ট সেলস থেকে। ফাইব্রাস প্রোটিন বা এটাকে বলা হয় কি, তন্তুজ প্রোটিন। অনেক সময় এটাও অপশনে আসে, কোলাজেন হলো এক প্রকারের তন্তুজ প্রোটিন বা ফাইব্রাস প্রোটিন। নেক্সট কোশ্চেন তাহলে আমরা দেখে নিই কি বলেছে, যে দুটি প্রাণী কোষের মধ্যে আন্তঃসংযোগ থাকে কিসের মাধ্যমে। তাহলে আমরা যদি প্ল্যান্ট সেলের ক্ষেত্রে জানি কি, দুটো পাশাপাশি যে প্ল্যান্ট সেলের মাঝের কানেকশন কিসের মাধ্যমে থাকে, প্লাজমোডেসমাটার মাধ্যমে। সেম ভাবে দুটো অ্যানিমাল সেলের যদি কথা বলি, তাহলে কি হবে, এই একটা ধরলাম অ্যানিমাল সেল, তার পার্শ্ববর্তী এই একটা অ্যানিমাল সেল। তার মানে কি আছে, অ্যানিমাল সেল মানে এখানে কি থাকবে, সেল মেমব্রেন থাকবে, কোষ পর্দা থাকছে। এরপরে কি হবে, সেই কোষ পর্দার মাঝখান দিয়ে, এই দুটো কোষ পর্দার মাঝখানে লিঙ্ক করে এরকম ভাবে কি থাকে, স্পেশাল স্ট্রাকচার, যেগুলোকে বলা হচ্ছে কি ডেসমোজোম। এই ডেসমোজোম কি করে, মাঝখানে কিছু অ্যাডহেসিন প্রোটিন থাকে, এগুলোকে কি বলা হচ্ছে, যেগুলো ইন্টারলিঙ্কিং প্রোটিন বা অ্যাডহেসিন প্রোটিন। এই প্রোটিন গুলো কি করে, দুটো কোষ পর্দার মাঝখানে কানেকশন তৈরি করে, এবং কি করবে, এই যে যেহেতু মাঝখানে একটা কানেকশন থাকছে, তাহলে দুটো কি থাকবে, বাইন্ড হয়ে থাকবে, পাশাপাশি কোষের মধ্যে সংযোগ রক্ষা করতে হেল্প করবে, এবং খুব সহজে এখান থেকে যে কোনো একটা কোষ থেকে হরমোন বা এনজাইম যেগুলো সিক্রেশন হচ্ছে সেগুলোকে, বা কোনো আয়নের ট্রান্সপোর্ট হতে হেল্প করবে কে, এই ডেসমোজোমের মাধ্যমে কি করবে, কানেকশনটা মেনটেন থাকে। এগুলোকে বলছি কি অ্যাডহেসেন্ট প্রোটিন থাকে বা অ্যাডহেসিভ প্রোটিন প্রেজেন্ট থাকে, সেগুলো কি করবে, এই যে দুটো সেল মেমব্রেনকে, পার্শ্ববর্তী যে সেল মেমব্রেনকে কানেক্ট করতে হেল্প করে। নেক্সট কোশ্চেন তাহলে আমরা দেখে নিই কি বলেছে, সব থেকে বেশি ফ্যাগোসাইটিক শ্বেতকণিকা হলো। তাহলে এটা আমরা আগে ডিটেলসে আলোচনা করলাম। তাহলে কোথায় কোথায় দেখলাম, একটা হচ্ছে নিউট্রোফিল যেটা ফ্যাগোসাইটিক এফেক্ট দেখায়, আর একটা হচ্ছে কি মনোসাইট। এই মনোসাইটস গুলো রূপান্তরিত হয় কিসে, ম্যাক্রোফাজ গঠন করে। এই ম্যাক্রোফাজ গুলো সেম ফ্যাগোসাইটিক পদ্ধতিতে কি করবে, কোনো যদি ফরেন বডিতে যেগুলো যাচ্ছে, জীবাণু, রোগ জীবাণু বা যে কোনো কিছু ফরেন মেটেরিয়াল যদি বডিতে ব্লাডের মধ্যে আসে, সেগুলোকে ধ্বংস করতে হেল্প করে কে, ম্যাক্রোফাজেস। নেক্সট কোশ্চেনে তাহলে যাই আমরা। নেক্সট কোশ্চেন 10-এর কোশ্চেনে কি বলেছে, যে কোন ধরনের এপিথেলিয়াম রক্তবাহের প্রাচীর, অন্তঃপ্রাচীর তৈরি করে। তাহলে এই যে এপিথেলিয়াম, একটা আমরা বললাম কানেকটিভ টিস্যু। তাহলে আমরা যদি আগে যে অ্যানিমাল টিস্যু যদি ক্লাসিফিকেশন করি, তাহলে অ্যানিমাল টিস্যু কি হচ্ছে, মূলত 4টে প্রকারের পাবো। একটা হচ্ছে কি অলরেডি যেটা আমরা ডিসকাশন করেছি, বিভিন্ন বোন, কার্টিলেজ, লিগামেন্ট, তার সাথে হচ্ছে কি ব্লাডও হচ্ছে কি একটা স্পেশালাইজ কানেকটিভ টিস্যু, এটাও মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। ব্লাড হচ্ছে কি কানেকটিভ টিস্যুর মধ্যেই পড়ে। তারপরে হচ্ছে কি, যেগুলো বিভিন্ন যে পেশিগুলো পড়লাম সেগুলো হচ্ছে কি মাসকুলার টিস্যু। তাহলে 3টে টাইপের যে মাসেল পড়লাম, এগুলো হচ্ছে কি মাসকুলার টিস্যুর মধ্যে পড়বে। এরপরে আরেকটা টাইপ হচ্ছে কি নিউরাল টিস্যু, নার্ভস, গ্যাংলিয়ন যত সমস্ত আছে সবগুলো হচ্ছে কি নিউরাল টিস্যু। আরেকটা টাইপ হবে কি, তাহলে কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নিউরাল টিস্যু, এরপরে হচ্ছে কি এপিথেলিয়াল টিস্যু বা আবরণী যে কোষগুলো আছে, আবরণী কলা, এপিথেলিয়াল টিস্যুস। তাহলে 4টার আলাদা আলাদা ফাংশন দেখলাম। কানেকটিভ টিস্যু হচ্ছে কি বোন, লিগামেন্ট, এই সমস্ত গুলো তৈরি করছে। বডির যে মেন ব্লাডের মাধ্যমে, হোল বডির যে কানেকশন হচ্ছে কার মাধ্যমে, ব্লাডের মাধ্যমে, বিভিন্ন অর্গানের মধ্যে কানেকশন হচ্ছে, ব্লাডের ট্রান্সপোর্ট হচ্ছে, সেগুলো হচ্ছে কি কানেকটিভ টিস্যু। মাসকুলার টিস্যু 3টে টাইপ পড়লাম, কি কি, কার্ডিয়াক মাসেল, স্কেলিটাল মাসেল, আর হচ্ছে স্মুথ মাসেল। নিউরাল টিস্যুর মধ্যে আমরা যেগুলো পড়েছি, যত নার্ভাস সিস্টেমের পার্ট আছে, গ্যাংলিয়ন, পেরিফেরাল নিউরনস, তারপরে হচ্ছে কি বিভিন্ন যে ব্রেন, স্পাইনাল কর্ডের পার্ট, সমস্তটাই হচ্ছে কি নিউরাল টিস্যুর মধ্যে পড়ছে। আর এপিথেলিয়াল টিস্যুটা হবে কি, যেগুলো আমাদের আবরণী কলা, মানে কি স্কিন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি এপিথেলিয়াম। বিভিন্ন যে অর্গানের ভেতরের যে স্ট্রাকচার গুলো, লাইনিং গুলো তৈরি হচ্ছে, একদম আমাদের যদি ইসোফেগাস থেকে শুরু করি, ট্রাকিয়া, রেসপিরেটরি ট্র্যাক্ট, এলিমেন্টারি ট্র্যাক্ট, তারপরে হচ্ছে কি
যে আমাদের রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, তাহলে বডির সমস্ত অর্গানের ভেতরের যে লাইনিং তৈরি হচ্ছে, ব্লাড ভেসেল যদি বলি, ব্লাড ভেসেলের ভেতরের যে লাইনিং গুলো তৈরি হচ্ছে, স্কিনের সমস্ত জায়গায় কি থাকবে, এপিথেলিয়াল সেল বা আবরণী কোষ থাকবে। তাহলে এই টাইপ গুলো এপিথেলিয়ালকে আবার আমরা কতগুলো টাইপ দেখে নিই। এই এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে কি দেখবো, এইরকম ভাবে এইখানে যদি ওপরে টিস্যুগুলো তৈরি হচ্ছে, এই যে সেলগুলো, তার নিচে কি থাকবে, একটা লেয়ার থাকবে, তাকে বলছি কি বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা। এটা হচ্ছে কি বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা। আর তার নিচে কি থাকবে, ব্লাড ভেসেলস গুলো যাবে, এখানে একটা কানেকটিভ টিস্যু লেয়ার থাকবে যেখানে ব্লাড ভেসেলস গুলো থাকবে। তাহলে এইটা হচ্ছে কি পুরোপুরি আমাদের যে আবরণী কলার যদি স্ট্রাকচার দেখি, তাহলে ওপরের যে সেলস গুলো থাকছে কার উপরে থাকবে, ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেনের ওপরে সেলগুলো তৈরি হচ্ছে। আর এই সেলগুলোর মধ্যে কিন্তু কোনো ব্লাড সাপ্লাই নেই, ডিরেক্টলি কোনো ব্লাড ভেসেলস নেই, কোনো ক্যাপিলারিস আর্টেরিয়লস কিচ্ছু নেই। সেটা কোথা থেকে পাবে, বেসমেন্ট মেমব্রেনের নিচে যেখানে ব্লাড ভেসেলস গুলো আছে এই লেয়ারটাতে, এটাকে বলছে কি কানেকটিভ টিস্যু লেয়ার, সেখানে ব্লাড ভেসেল থাকছে। তাহলে ডিরেক্টলি কি হবে, ডিফিউশনের মাধ্যমে, যেরকম অ্যালভিওলাইতে কি হয় গ্যাসের ডিফিউশন হয়, সেরকম এই বেসমেন্ট মেমব্রেনের নিচে যে কানেকটিভ টিস্যু ব্লাড ভেসেলস গুলো আছে সেখান থেকে ডিরেক্টলি হবে ডিফিউশনের মাধ্যমে এখানে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, নিউট্রিশনাল সাপ্লাই হবে, সমস্ত কিসের মাধ্যমে, ডিরেক্টলি এই কানেকটিভ টিস্যু লেয়ার থেকে ডিফিউশনের মাধ্যমে। তাহলে এই যে ফ্ল্যাটেন্ড সেল, তিনটে মেন আমরা টাইপ দেখবো। তার মধ্যে এই যে একদম কি হচ্ছে, শুধুমাত্র এই যে বেসমেন্ট মেমব্রেনের ওপর এইরকম ভাবে যদি ফ্ল্যাট যে সেলগুলো এইরকম যদি স্ট্রাকচার থাকে, তাহলে সেটাকে বলছি কি স্কোয়ামাস এপিথেলিয়াম, বা এটাকে বলছি কি আমরা সলকাকার বা আইসাকার। দেখতে মাছের আঁশের মতো দেখতে অনেকটা এরকম কি ফ্ল্যাটেন যে স্ট্রাকচার গুলো, তাকে বলবো কি স্কোয়ামাস এপিথেলিয়াম। স্কোয়ামাস এপিথেলিয়াম বা এটাকেই বলছি বাংলাতে কি সলকাকার বা আইসাকার। এরপরে আরেকটা টাইপ দেখবো কি কিউবয়েডাল। বেসমেন্ট মেমব্রেনের ওপরে কি থাকবে, এরকম কিউবের মতো স্ট্রাকচার, চৌকো চৌকো কিউবের মতো স্ট্রাকচার থাকবে, যেগুলোকে কি বলছি ঘনকাকার আবরণী কোষ। এগুলো হচ্ছে কি ঘনকাকার, একটা কিউবের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তাহলে এগুলো হচ্ছে কি কিউবয়েডাল বা ঘনকাকার। আরেকটা টাইপ হচ্ছে কি এরকম লম্বা লম্বা কলিউমনার সেলস, এইরকম ভাবে লম্বা লম্বা ভাবে স্ট্রাকচার গুলো থাকছে, এগুলোকে কি বলছি স্তম্ভাকার বা কলিউমনার এপিথেলিয়াল সেল। আর এই যে ছবিটা দেখছি, তাহলে এই কলিউমনার সেলের মধ্যে একটা টাইপ কি থাকে, বেশিরভাগ কলিউমনার সেলের ক্ষেত্রে এরকম সিলিয়া প্লেজেন্ট থাকে, তাদের যে পেরিফেরাল এই প্রান্তে কি থাকবে, সিলিয়া থাকবে। তাহলে বিভিন্ন যে রেসপিরেটরি ট্র্যাক্টে বা হচ্ছে কি আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে কোথায় পর্যন্ত, যে ব্রঙ্কিওলস, ব্রঙ্কায় ব্রঙ্কিওলস সেখানে পাবো। তারপর হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এইরকম কি হচ্ছে, এই যে যেগুলোতে সিলিয়েটেড স্তম্ভাকার এপিথেলিয়াম আমরা বা আবরণী কোষ পাবো। সিলিয়া যুক্ত যদি বলা হয় যে কোন কোথায় হচ্ছে কি সিলিয়া যুক্ত স্তম্ভাকার আবরণী কোষ পাওয়া যায়, তাহলে কোথায় হবে, রেসপিরেটরি ট্র্যাক্টে, যেখানে কি হবে কোনো পার্টিকেলকে ট্রান্সপোর্ট করতে হচ্ছে। তাহলে এয়ারটা যদি আমাদের যে নোসের মাধ্যমে যখনই রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করছে, সেটাকে আলটিমেটলি যে লাংস পর্যন্ত নিয়ে যেতে হবে, সেই ট্রান্সপোর্টেশনের জন্য মুভমেন্টে হেল্প করে কে, সিলিয়াগুলো। তাছাড়াও কোথায় পাবো, ফ্যালোপিয়ান টিউবে পাবো। তাহলে ফ্যালোপিয়ান টিউবে কি হচ্ছে, এই ওভামের ট্রান্সপোর্টে, ওভামটা কি হচ্ছে যে ওভারি থেকে ট্রান্সপোর্ট হয়ে কোথায় আসবে, ফ্যালোপিয়ান টিউবে। সেই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ট্রান্সপোর্ট হতে হেল্প করে কে, এই সিলিয়াগুলো। তার জন্য এখানে কি থাকে, সিলিয়েটেড কলিউমনার এপিথেলিয়াম থাকে। এটা হচ্ছে কি এই কলিউমনার এপিথেলিয়ামেরই একটা স্পেশাল স্ট্রাকচার। তাহলে ব্লাড ভেসেল, বিভিন্ন যে আর্টারি ভেন্স আছে, তার যদি আমরা অন্তর্প্রাচীর দেখি, তাহলে সেখানে কি পাবো, এইরকম যে ফ্ল্যাটেন সেল গুলো পাওয়া যাচ্ছে, মানে ফ্ল্যাটেন সেলস মানে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম এখানে পাওয়া যাবে, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে এই জায়গাগুলোতে এই যে স্ট্রাকচারটা এরকম এরকম হচ্ছে কি ফ্ল্যাটেন সেলস গুলো পাবো, এটাকে বলছি কি সলকাকার বা আইসাকার, যেটা আগে বললাম, এই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম পাবো। এছাড়াও হচ্ছে কি ব্লাড ভেসেল ছাড়া লাংসের যে অ্যালভিওলাই আছে, সেখানেও আমরা কি হচ্ছে, লাংসের অ্যালভিওলাইতে যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, সেই অ্যালভিওলার পার্টেও বায়ুথলির মধ্যেও কি পাবো আমরা, এই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম পাওয়া যায়। আর যেটা আমরা বললাম ব্রঙ্কায় ব্রঙ্কিওল, সেখানে আমরা কি পাচ্ছি, এই যে সিলিয়েটেড কলিউমনার এপিথেলিয়াম ওখানে পাওয়া যাচ্ছে। আর কিউবয়েডাল এপিথেলিয়াম তাহলে আমরা কোথায় পাবো, কিউবয়েডাল এপিথেলিয়াম মেনলি আমরা নেফ্রনের যে অংশগুলো আছে, নেফ্রনের যে টিউবস গুলো আছে, টিউবুলার পার্ট অফ নেফ্রনসে আমরা পাবো। তাহলে কিডনির মধ্যে যে নেফ্রনের বিভিন্ন যে ডিসিটি, হেনলিস লুপ, এই সমস্ত জায়গাতে কিউবয়েডাল এপিথেলিয়াম থাকছে। আর হচ্ছে কি এই কিউবয়েডাল এপিথেলিয়াম কোথায় থাকবে, বিভিন্ন যে ডাক্টস গুলো, এই যে যেগুলো আমরা বললাম এক্সোক্রাইন গ্ল্যান্ডস গুলো, সেগুলো কিসের মাধ্যমে হচ্ছে, ডাক্টস এর মাধ্যমে ওপেনিং হচ্ছে। সেই ডাক্ট গুলো যে গ্ল্যান্ডের, বিভিন্ন গ্ল্যান্ডের যা ডাক্ট তৈরি হচ্ছে, তার যে প্রাচীর, সেখানে পাবো কিউবয়েডাল এপিথেলিয়াম। উদাহরণগুলো মনে রাখতে হবে, নেফ্রনের যে টিউবুলার স্ট্রাকচার, নেফ্রনের নালিকাতে আমরা কি পাবো, কিউবয়েডাল এপিথেলিয়াম। আর বিভিন্ন যে
যেগুলো আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ডস তার ডাক্টসে পাবো। স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় কোথায় উদাহরণ মনে রাখতে হবে, অ্যালভিওলাই, ব্লাড ভেসেলস এর অন্তঃপ্রাচীর, এগুলোতে পাবো। আর সিলিয়েটেড কলিউমনার কোথায় কোথায় পেলাম, সিলিয়েটেড কলিউমনার এপিথেলিয়াম আমরা যেটা একটা হবে ফ্যালোপিয়ান টিউবে পাবো, আরেকটা হচ্ছে কি আমরা ওই যে রেসপিরেটরি ট্র্যাক্টের ব্রঙ্কাই ব্রঙ্কিওলসে পাবো। তাহলে আশা করছি এইগুলো ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেনে যাই তাহলে আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে যে পাকস্থলী এবং অন্ত্রের প্রাচীরে কোন এপিথেলিয়াম পাওয়া যায়। পাকস্থলী এবং অন্ত্রের প্রাচীরেও আমরা কিরকম পাবো, এরকম কলিউমনার এপিথেলিয়াম পাবো। কলিউমনার এপিথেলিয়ামের মধ্যে এরকম সিলিয়া প্রেজেন্ট থাকছে, সেগুলো কোথায় পাবো, পাকস্থলী অন্ত্রের প্রাচীরে থাকবে। এই যে বিভিন্ন আমরা যে খাবার খাচ্ছি, ডাইজেস্টিভ পেরিস্টলসিস হচ্ছে, ডাইজেস্টিভ মুভমেন্ট হচ্ছে, সেখানেও কে কাজে লাগবে, এই যে যেগুলো আমাদের এপিথেলিয়াম গুলো আছে যার মধ্যে সিলিয়া থাকবে, সেই স্তম্ভাকার সিলিয়েটেড এপিথেলিয়াম, কলিউমনার এপিথেলিয়াম। আর এগুলো কি করে, অ্যাবজর্পশনের সারফেসটাকে বাড়ায়। তাহলে যে জায়গাতে অ্যাবজর্পশন বেশি হবে, মানে কি স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্তের বিভিন্ন অংশগুলোতে, সেখানে খাবারটাকে হতে হবে, ডাইজেস্টেড যে ফুড মেটেরিয়ালস গুলোকে কি হবে, অ্যাবজর্ব হবে। তাহলে এই যখনই সিলিয়া প্রেজেন্ট থাকবে তখন কি করছে, সারফেস এরিয়াটাকে বাড়াতে হেল্প করে। তাহলে পাকস্থলী অন্ত্রের প্রাচীরেও আমরা কি পাবো, স্তম্ভাকার এপিথেলিয়াম পাবো। আর এখানে যেটা বলেছি যে দুটো টার্ম দেখতে পাচ্ছি আমরা, স্ট্র্যাটিফাইড আর সিউডো স্ট্র্যাটিফাইড, এই দুটোর মধ্যে একটুখানি পার্থক্য আছে। জাস্ট কি, স্ট্র্যাটিফাইড এতক্ষণ আমরা যেগুলো পড়লাম কি সিঙ্গেল লেয়ার আছে, স্ট্র্যাটিফাইড মানে হবে কি ডবল লেয়ার থাকবে এরকম। সেটা হতে পারে কি স্কোয়ামাস, হতে পারে কিউবয়েডাল, হতে পারে কি কলিউমনার, যে কোনো হতে পারে, কিন্তু কি থাকবে, এরকম দুটো সেলের লেয়ার থাকবে, দুটো বা মোর সেলের। যদি একটা লেয়ার থাকলে সেটা সিম্পল লেয়ার, সিম্পল এপিথেলিয়াম বলছি। আর যদি দুটো লেয়ার থাকে বা তার চেয়ে বেশি লেয়ার থাকে, সেগুলো কি হচ্ছে কি স্ট্র্যাটিফাইড। এরকম লেয়ার গুলো যদি বর্তমান থাকে, যদি দুটো আসলেই থাকে। আর সিউডো স্ট্র্যাটিফাইড মানে কি, যা শুধু সেলগুলো হচ্ছে কি এরকম একটা অ্যারেঞ্জমেন্টে থাকবে, কোনোটা একটুখানি বড় কোনোটা ছোট, মানে এরকম ভাবে একটা এমন একটা অ্যারেঞ্জমেন্টে থাকবে যাতে দেখে মনে হবে যে দুটো বা মাল্টিপল লেয়ার আছে, কিন্তু আলটিমেটলি আছে কি একটাই সেল লেয়ার আছে, কিন্তু তাদের যে স্ট্রাকচারের জন্য মনে হচ্ছে কি, এটা দেখে মনে হচ্ছে কি অনেকগুলো দুটো লেয়ার আছে বা তিনটে লেয়ার আছে, এরকম যদি মনে হয় সেটাকে বলা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। এই দুটোই শুধুমাত্র পার্থক্য। নেক্সট কোশ্চেন দেখে নি কি বলেছে যে ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়। ইন্টারক্যালেটেড ডিস্ক তাহলে আমরা কোথায় পড়েছি, কোথায় পাবো, হৃদপেশির মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়, বা হার্ট মাসেলের মধ্যে। বাকিগুলো কঙ্কাল পেশি, স্কেলিটাল মাসেলে থাকে না। অরেখো পেশি বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি, অরেখো পেশি মানে এটা হচ্ছে স্মুথ মাসেল ফাইবার। নেক্সট কোশ্চেনে যাই তাহলে। নেক্সট কোশ্চেন কি বলছে যে নিম্নলিখিত কোনটি শ্বেত পেশির বৈশিষ্ট্য নয়। তাহলে শ্বেত পেশি বা যেটাকে আমরা বলছি হোয়াইট মাসেলস, আর একটা হয় কি রেড মাসেল, দুটোর মধ্যে একটুখানি জাস্ট পার্থক্য আছে। রেড মাসেলস, তাহলে এই দুটোই হচ্ছে কিসের টাইপ, কঙ্কাল পেশি বা আমাদের যেগুলো হচ্ছে স্কেলিটাল মাসেলে। যদি দুটো ভাগ করি, দুটো ভাগ হচ্ছে কি, একটা হচ্ছে এই যে শ্বেত পেশি বলা হচ্ছে, আর একটা হচ্ছে লোহিত পেশি। তাহলে এই শ্বেত পেশির ক্ষেত্রে কি দেখা যায়, জেড লাইনটা শর্ট হয়। দুটো যে সার্কোমিয়ারের মাঝখানে যে এফেক্টিভ কন্ট্রাকশনের জন্য, মাসেল পেশি সংকোচনের জন্য যে জায়গাটাকে বলা হচ্ছে কি, দুটো পাশাপাশি সার্কোমিয়ারের মাঝখানে যে জেড লাইন থাকছে, সেই জেড লাইনটা হচ্ছে কি শর্ট হয়। জেড লাইনটা শর্ট হবে, তার জন্য হবে কি অনেক বেশি তাড়াতাড়ি তারা কি করতে পারবে, কন্ট্রাকশন করতে পারে। এই হোয়াইট মাসেল হচ্ছে কি খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে কি করতে পারবে, কন্ট্রাকশন করতে পারবে। আর হচ্ছে কি, এবং এরা খুব তাড়াতাড়ি কাজ করবে, স্লো নয়, এরা কি করবে, ফাস্ট কাজ করবে। আরেকটা কি হবে, এদের ক্ষেত্রে যে মায়োগ্লোবিনের পরিমাণটা, মায়োগ্লোবিন পেশির মধ্যে যে বিশেষ প্রোটিন গুলো থাকে, সেগুলো হচ্ছে কি মায়োগ্লোবিন। এই মায়োগ্লোবিন কি করতে পারে, হিমোগ্লোবিন যেরকম ব্লাডে থাকে সেরকম কি থাকে, মায়োগ্লোবিন প্রোটিন পেশির মধ্যে থাকে। এই মায়োগ্লোবিন প্রোটিন গুলো কি করতে পারে, অক্সিজেন স্টোর করতে পারে। তার জন্য মায়োগ্লোবিনের পরিমাণটার উপর নির্ভর করেই হচ্ছে কি দুটো আলাদা আলাদা নাম দেওয়া আছে। শ্বেত পেশির ক্ষেত্রে মায়োগ্লোবিনের পরিমাণটা কম, তার জন্য এগুলোকে যদি আমরা মাইক্রোস্কোপের আন্ডারে দেখি হালকা কালারের দেখতে লাগে, তাই নাম হয়ে গেছে কি শ্বেত পেশি। আর রেড মাসেলের ক্ষেত্রে সেটা কি হবে, মায়োগ্লোবিনের পরিমাণটা বেশি হবে, মায়োগ্লোবিন বেশি পরিমাণে থাকবে এর ক্ষেত্রে। আর জেড লাইনটা এর ক্ষেত্রে লং হবে। আর এটা কি করবে, ধীরে ধীরে কাজ করবে, স্লো কাজ করবে, আর কন্ট্রাকশনে টাইম লাগবে এদের। এক রেড মাসেলের কন্ট্রাকশনে কি লাগে, শ্বেত পেশির তুলনায় কি হবে, কন্ট্রাকশন ধীরে হবে, স্লো হবে কন্ট্রাকশন। আর হচ্ছে কি এরা হচ্ছে কি অ্যারোবিক, এরা অ্যানারোবিক রেসপিরেশন করে বা অ্যানারোবিক মেটাবলিজমের মাধ্যমে তারা এটিপি জেনারেট করে। তার ফলে কি হচ্ছে, অক্সিজেনের উপস্থিতিতে যেহেতু এরা মেটাবলিজম করছে অ্যানারোবিক রেসপিরেশনের জন্য, তাহলে তারা কি হবে, তাড়াতাড়ি কি হবে, ফ্যাটিক হয়ে যাচ্ছে এগুলো, এবং কি করবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এই পেশিগুলো যারা হচ্ছে, যদি হোয়াইট মাসেলের পরিমাণ বেশি হয় তাহলে কি হচ্ছে, সেগুলো
যেহেতু অ্যানারোবিক প্রক্রিয়া অক্সিজেনের সেখানে সোর্স নেই, অক্সিজেন স্টোর কম, মায়োগ্লোবিনের পরিমাণ কম, তাহলে অ্যানারোবিক পদ্ধতিতে যদি রেসপিরেশন করে খুব তাড়াতাড়ি কন্ট্রাকশন হচ্ছে, তাহলে ইজিলি তারা কি হবে, ফ্যাটিক হয়ে যাবে এবং ল্যাকটিক অ্যাসিড তৈরি করে তারা হোয়াইট মাসেলের ক্ষেত্রে। আর অপরপক্ষে এদিকে রেড মাসেলের ক্ষেত্রে যেহেতু মায়োগ্লোবিন বেশি আছে, অক্সিজেনের পরিমাণ বেশি, এরা কি করে, অ্যারোবিক রেসপিরেশন করে এবং এটিপি উৎপাদন করে, এবং এরা যেহেতু ধীরে ধীরে কাজ করে, তাহলে এরা সহজে কি হতে পারে না, ক্লান্ত হয় না, এরা অনেকক্ষণ ধরে কাজ করতে পারে এবং কন্ট্রাকশনের টাইমটা এরা কি হচ্ছে, ধীরে ধীরে কন্ট্রাকশন করে। তাহলে এখানে কি বলেছে যে কোনটি বৈশিষ্ট্য নয়, তাহলে কি বলেছে, দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবে এবং সহজে ক্লান্ত হয় না, এটাই ভুল আছে। এটা কার ক্ষেত্রে হবে, রেড মাসেলের ক্ষেত্রে হবে। আর বাকিগুলো এই যে জেড লাইন সরু হবে হোয়াইট মাসেলের ক্ষেত্রে, কম পরিমাণে মায়োগ্লোবিন থাকে, এটাও ঠিক আছে। টুইস্ট টাইম খুবই কম, টুইস্ট টাইম খুবই কম মানে কি, কন্ট্রাকশনের টাইমটা কম, একবার কন্ট্রাকশনের পরে আরেকবার যে কন্ট্রাকশন শুরু হতে যে টাইমটা লাগে তাকে বলছে কি টুইস্ট টাইম। তাহলে একটা পরপর কন্ট্রাকশন হতে পারবে খুব কম সময়ের মধ্যে, সেটা কি হচ্ছে, যেগুলো শ্বেত পেশি। তাহলে অপশন কোনটা হচ্ছে, ডি কারেক্ট হচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, তাহলে কি বলেছে যে আরশোলার কয় জোড়া শ্বাস ছিদ্র বা স্পাইরাকাল থাকে। তাহলে আরশোলার যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে কি দেখা যায়, আরশোলার ক্ষেত্রে একটা এরকম হেড অংশ থাকে, তারপরের অংশটা হচ্ছে কি থোরাক্স, স্টার্ট হচ্ছে হেডের পরে হচ্ছে কি থোরাক্স, থোরাক্সের আবার হচ্ছে কি তিনটে পার্ট। তাহলে এটা হচ্ছে কি, কালারটা আলাদা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা হচ্ছে কি হেড পার্টটা, এটা হচ্ছে কি হেড, তারপরের পার্ট তিনটে আসছে কি, এই পুরোটা মিলে হচ্ছে কি থোরাক্স, এটা হচ্ছে প্রোথোরাক্স, এটা হচ্ছে মেসোথোরাক্স, আর এটা হচ্ছে কি মেটাথোরাক্স। এর পরের পার্ট গুলো হবে যে বাকি আরো 10টা সেগমেন্ট তৈরি হয় এরকম। এর পরের থেকে যদি আমরা দেখি তাহলে টোটাল কি হবে, এরকম 10টা সেগমেন্ট তৈরি হয়, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10, এরকম 10টা সেগমেন্ট তৈরি হচ্ছে। এই অংশটাকে বলছে কি আমরা অ্যাবডোমেন। তাহলে যদি আমরা আরশোলার স্ট্রাকচার দেখি, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, তাহলে তিনটে পার্টে ভাগ করে, যে এই ওপরের অংশটা দেখলাম এটাকে বলছি কি আমরা হেড বা মাথা, মাঝখানে যেটা হচ্ছে থোরাক্স বা বক্ষ রিজিয়ন, বক্ষদেশ, আর একটা হচ্ছে কি অ্যাবডোমেন বা উদর অংশ। এই যে এখানে তিনটে, থোরাক্সের মধ্যে তিনটে সেগমেন্ট থাকবে আর অ্যাবডোমেনের মধ্যে কটা সেগমেন্ট থাকবে, 10টা সেগমেন্ট টোটাল। আর এখানে হচ্ছে তিনটে পরপর হলো। এরপরে হচ্ছে কি, আর যদি অ্যানাটমি আমরা একটু ডিটেলসে দেখি তাহলে কি হয়, হেডের এই জায়গা থেকে দুটো অ্যান্টেনা তৈরি, এগুলোও কোশ্চেন আছে, তার জন্য আমরা একবার ডিটেলসে আলোচনা করে নিচ্ছি। এখানটাতে কি তৈরি হয়, অ্যান্টেনা, দুটো অ্যান্টেনা থাকে। আর কি হবে, এখান থেকে কি হবে, উইংস তৈরি হবে। উইংসটা কোথার থেকে হচ্ছে, এই অংশ থেকে একটা হবে, আর হচ্ছে কি এই অংশ থেকে হবে। তাহলে প্রথমের যেগুলো, প্রথম যে উইংসটা তৈরি হচ্ছে সেটা কোথার থেকে হবে, ফোর উইংস বলা হয় এটাকে। সামনের যে প্রথমের যে ডানাগুলো তৈরি হচ্ছে সেগুলো কোথার থেকে হচ্ছে, মেসোথোরাক্স থেকে হবে। আর পরের যেটা হাইন্ড উইংস বা পশ্চাৎ যে ডানাগুলো তৈরি হচ্ছে সেগুলো কোথার থেকে হবে, মেটাথোরাক্স থেকে। তাহলে থোরাক্সের যে দুটো পার্ট, মেসোথোরাক্স মেটাথোরাক্স, এখান থেকে দুজোড়া করে ডানা তৈরি হচ্ছে। প্রথমের গুলো হচ্ছে কি সামনের যেগুলো ফোর উইংস, আর পেছনের যে মেটাথোরাক্স থেকে যেটা তৈরি হচ্ছে সেগুলোকে বলছি আমরা হিন্ড উইংস। তাহলে এটা মেন স্ট্রাকচার। এরপর আমাদের জানতে চাইছে কি, যে আরশোলার কয় জোড়া শ্বাস ছিদ্র থাকে। তাহলে শ্বাস ছিদ্রগুলো মূলত কোথায় কোথায় থাকবে, শ্বাস ছিদ্রগুলো শুরু হচ্ছে এই জায়গা থেকে। এই যদি আমরা স্ট্রাকচার দেখি, শ্বাস ছিদ্র বা যেগুলোকে আমরা বলছি কি স্পাইরাকেলস, এই স্পাইরাকেলস গুলো কোথায় থাকবে, দু জোড়া করে, টোটাল হচ্ছে 10 জোড়া প্রেজেন্ট থাকবে। তাহলে এখানে পাশাপাশি মেসোথোরাক্সে থাকবে, মেটাথোরাক্সে থাকবে, আর এই অ্যাবডোমেন বা উদরের 8টা যে প্রথম সেগমেন্টে সেখানে দুই পাশে এরকম ভাবে থাকবে। কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 এখান পর্যন্ত। তাহলে 8টা কোথায় থাকবে, অ্যাবডোমেনের প্রথম 8টা সেগমেন্টে পাশাপাশি করে এরকম দুই সাইডে 1 জোড়া করে থাকছে প্রত্যেকটা সেগমেন্টে। তাহলে উদর অংশে কটা থাকবে, 8 জোড়া, আর বক্ষ অংশে মেসোথোরাক্সে দুটো, মেটাথোরাক্সে দুটো। টোটাল তাহলে হচ্ছে, টোটাল যদি আমরা বলি যে শ্বাস ছিদ্র বা স্পাইরাকেলের সংখ্যা কত হবে, টোটাল হচ্ছে 10 জোড়া। এই স্ট্রাকচার গুলো মনে রাখতে হবে। আরশোলার মেন এই স্ট্রাকচার গুলো, তাহলে অ্যান্টেনা থেকে কোশ্চেন লিখতে পারে, অ্যান্টেনার সংখ্যা কত, 1 জোড়া, কোথায় থাকে, মাথার অংশে থাকছে বা হেডে, তিনটে পার্ট, থোরাক্সের প্রোথোরাক্স, মেসোথোরাক্স, মেটাথোরাক্স। এই মেসোথোরাক্স থেকে 1 জোড়া প্রথমের ডানা তৈরি হয়, মেটাথোরাক্স থেকে আরো 1 জোড়া, তাহলে টোটাল ডানা হচ্ছে কত, 4 জোড়া হলো। দেন অ্যাবডোমেন থেকে হচ্ছে 10টা সেগমেন্ট, সেই 10টা সেগমেন্টের মধ্যে এরকম পাশাপাশি একদম ধার বরাবর পেরিফেরালে কি থাকবে, এরকম যে শ্বাস ছিদ্র বা স্পাইরাকেল থাকবে, যেগুলো এইভাবে
প্রেজেন্ট থাকবে। এই শ্বাস ছিদ্রের মাধ্যমে কি করবে, যে বিভিন্ন গ্যাস এক্সচেঞ্জ করবে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন গ্যাসগুলোকে এক্সচেঞ্জ করছে, তার সাথে কি করছে, বিভিন্ন যে আমাদের যে রেসপিরেশনের ফাংশন করবে কার থ্রুতে, স্পাইরাকেলস এর থ্রুতে। নেক্সট কি বলেছে যে আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কত। তাহলে এই যে হৃৎপিণ্ডের স্ট্রাকচার কোথায় থাকবে, আরশোলার ক্ষেত্রে, আরশোলার ক্ষেত্রে কি হবে, এই যে মাঝখান বরাবর মিড লাইন বরাবর, হিউম্যানের ক্ষেত্রে যেমন আমাদের 4 প্রকোষ্ঠ যুক্ত যে হৃৎপিণ্ডের স্ট্রাকচার থাকে 4 সেগমেন্টে বা হচ্ছে কি 4টে প্রকোষ্ঠ থাকে, সেরকম কিন্তু পাওয়া যাবে না। এদের ক্ষেত্রে কিরকম থাকবে, এই যে মিড লাইন বরাবর তৈরি হচ্ছে, মিড লাইন বরাবর এরকম পাউচের মতো স্ট্রাকচার তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে কি টোটাল 13টা সেগমেন্ট থাকবে, 13টা সেগমেন্টে ভাগ থাকবে, এবং টোটাল যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে হার্টের, সেগুলো কি থাকবে একদম এই যে লাস্টের পার্ট থেকে প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু হচ্ছে কি হার্টের চেম্বার থাকবে একদম মিড লাইন পর্যন্ত। মিড লাইন বরাবর কোথা পর্যন্ত থাকবে, হেডে শুধুমাত্র থাকবে না, থোরাক্স থেকে একদম অ্যাবডোমিনাল প্রত্যেকটা সেগমেন্টে থাকছে, এবং 13টা টোটাল হবে কি যে হার্টের প্রকোষ্ঠ থাকবে। আর যেরকম হচ্ছে কি হিউম্যানের ক্ষেত্রে বা উন্নত যে প্রাণীদের ক্ষেত্রে আমরা কি পাই, যে ডিরেক্টলি হার্টের মাধ্যমে পাম্প হচ্ছে, কিন্তু এদের ক্ষেত্রে কি পাবো, ওপেন সার্কুলেশন, কোনো ক্লোজ সার্কুলেশন পাই না, ওপেন সার্কুলেশন থাকে। ডিরেক্টলি ব্লাডটা হবে কি এরকম বডিতে এই প্রকোষ্ঠ থেকে ছড়িয়ে যাবে কোথায়, ব্লাডের মধ্যে বিভিন্ন অর্গানে যাবে, সেটা হচ্ছে কি ওপেন সার্কুলেশন। এই ওপেন সার্কুলেশন এটাকে বলা হচ্ছে কি হিমোসিল, মানে স্ট্রাকচারটা যেখানের মধ্যে এরকম ব্লাড বা বডি ফ্লুইডস গুলো ছড়িয়ে থাকছে, সেই স্ট্রাকচারটাকে বলছে কি হিমোসিল। এই হিমোসিলের মধ্যে যত বডি অর্গান আছে সেগুলো কি থাকবে, ভেসে থাকবে। আর এই ব্লাড নয়, এদের ক্ষেত্রে ব্লাড প্রেজেন্ট থাকে না, কিন্তু ব্লাডের মতো যে স্ট্রাকচারটা তাকে কি বলা হয়, হিমোলিম্ফ। তাহলে এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে আরশোলা থেকে। আরেকটা হচ্ছে কি আরশোলার ক্ষেত্রে যেটা আরেকটা কোশ্চেন আছে, তাদের এক্সক্রিটরি অর্গান কি সেটা মনে রাখতে হবে। এদের এক্সক্রিটরি অর্গান হচ্ছে কি ম্যালপিগিয়ান টিউবিউলস। এই কোশ্চেন গুলো মূলত আরশোলা থেকে যদি আসে তাহলে এগুলো আসার চান্স সব থেকে বেশি, ম্যালপিগিয়ান টিউবিউলস। তাহলে এখানে কোশ্চেনে বলেছে কি টোটাল প্রকোষ্ঠের সংখ্যা কত, তাহলে কোনটা হবে, অপশন ডি, 13টা প্রকোষ্ঠ নিয়ে গঠিত হচ্ছে হৃৎপিণ্ড। নেক্সট কি বলেছে যে আরশোলার অ্যানাল সার্সিতে কতগুলি খণ্ডক থাকে। তাহলে অ্যানাল সার্সি হচ্ছে কি এই যে স্ট্রাকচার দেখলাম, এইগুলো হচ্ছে কি অ্যানাল সার্সি, একদম লাস্টে যেটা 10th অ্যাবডোমিনাল সেগমেন্ট আছে সেখান থেকে এরকম দুটো ইলংগেশন পার্ট থাকে যেগুলোকে বলা হচ্ছে অ্যানাল সার্সি। এই অ্যানাল সার্সি গুলো কি হবে আরশোলার ক্ষেত্রে, যে নিউরাল স্ট্রাকচার হিসেবে কাজ করে, নিউরাল স্ট্রাকচার। তাহলে বাইরের এনভায়রনমেন্টে আরশোলাটা যে জায়গায় আছে, যে অন্য কোনো যে প্রাণী তাকে অ্যাটাক করতে আসছে কিনা, তাকে শিকার করতে আসছে কিনা সেগুলো বুঝতে পারে, বাইরের টেম্পারেচার, এনভায়রনমেন্ট সমস্তগুলোকে সেন্স করতে পারে কিসের মাধ্যমে, অ্যানাল সার্সির মাধ্যমে। অ্যানাল সার্সি কি হচ্ছে মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই প্রেজেন্ট থাকে। তাহলে আরশোলার কিন্তু দুটো আলাদা আলাদা বডি, ফিমেল বডি মেল বডি আলাদা, তাহলে ফিমেল আর মেল দুজনের ক্ষেত্রেই কি থাকবে, অ্যানাল সার্সি প্রেজেন্ট থাকবে। আরেকটা জিনিস বলা হয় কি অ্যানাল স্টাইল বা কর্ডাল স্টাইলি বা হচ্ছে কি কর্ডাল স্টাইল। এটা কি হচ্ছে ডিফারেন্স তৈরি করে মেল আর ফিমেলের মধ্যে। এটা কি হচ্ছে অ্যানাল স্টাইলি মেলদের ক্ষেত্রে থাকে, ফিমেলদের ক্ষেত্রে থাকে না, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এই যে নিউরাল স্ট্রাকচার যেগুলো তৈরি করছে, বাইরের কি হবে, বাইরের এনভায়রনমেন্ট, বিভিন্ন যে টেম্পারেচার, বাইরে কোনো কোনো অন্য জীব বা কেউ কিছু তাকে শিকার করতে আসছে কিনা সেগুলোকে বুঝতে পারে কার মাধ্যমে, অ্যানাল সার্সির মাধ্যমে। এটা হচ্ছে কি এই জায়গাটা ভুল আছে, কতগুলি খণ্ডক থাকে না, কোন খণ্ডকে এটা বর্তমান থাকে সেটা জানতে চেয়েছে, কোন খণ্ডকে থাকে। তাহলে হচ্ছে কি আরশোলার অ্যানাল সার্সি একদম যে 10th অ্যাবডোমিনাল সেগমেন্টে থাকবে, একদম লাস্টের যে সেগমেন্টটা এখান থেকে তৈরি হচ্ছে কি অ্যানাল সার্সি। তাহলে এটা হবে কি 10th অ্যান্সার হবে, 10 নম্বর যে অ্যাবডোমিনাল খণ্ডক আছে সেখান থেকে তৈরি হবে। নেক্সট কি বলেছে, স্তন্যপ্রায়ী প্রাণীর কোন কলাগুলি পরিস্রাবণ এবং ব্যাপন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে পরিস্রাবণ এবং ব্যাপন প্রক্রিয়া কোথায় হচ্ছে, ব্যাপন প্রক্রিয়া আমরা জানি যে অ্যালভিওলার সারফেসে হবে। তাহলে অ্যালভিওলার লাংসের অ্যালভিওলাইতে আমরা কি পেলাম, যে সরল আইসাকার বা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম পাবো। তাহলে সরল আশাকার আবরণী কলা বলা হচ্ছে। এছাড়াও বলেছে কি পরিস্রাবণ কোথায় হচ্ছে, আমাদের যে নেফ্রনের যেটা গ্লোমেরুলাস পার্টটা আছে, বাউমেন্স ক্যাপসুল, সেখানে পরিস্রাবণ হবে, সেখানেও কি থাকবে এরকম সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম আমরা পাবো। নেক্সট কোশ্চেনে যাই তাহলে আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে, গবলেট কোষ হলো। তাহলে এই গবলেট কোষগুলো কি হচ্ছে এক ধরনের স্পেশালাইজড এই যে এপিথেলিয়াল সেল থেকেই তৈরি হচ্ছে, এপিথেলিয়াল গ্ল্যান্ডস বলছে, আবরণী কলা থেকেই তৈরি হচ্ছে এই গ্ল্যান্ডস গুলো। এই গ্ল্যান্ডস গুলো হচ্ছে কি সিঙ্গুলার বা ইউনিসেলুলার, একটাই মাত্র সেল নিয়ে তৈরি হয়, এই সেলটাই মডিফাইড হয়ে কি করে গ্ল্যান্ড তৈরি করে, ইউনিসেলুলার স্ট্রাকচার এটা।
আর এই গবলেট সেলগুলো মেন ফাংশন হচ্ছে কি, এরা মিউকাস সিক্রেশন করে। তাহলে যে যে জায়গায় আমাদের মিউকাস সিক্রেশন হয় সেখানে আমরা কি পাবো, এই ধরনের এপিথেলিয়াল গ্ল্যান্ড গুলো পাবো। তাহলে গবলেট সেল কোথায় কোথায় পাওয়া যাবে, একটা হচ্ছে ইন্টেস্টাইনের মধ্যে পাবো, ইন্টেস্টাইনাল মিউকোসা ক্ষরণ করে, মানে স্মল ইন্টেস্টাইনের পার্টে পাওয়া যাবে গবলেট। এছাড়াও হচ্ছে কি, তাহলে কোথায় কোথায় পাচ্ছি, ক্ষুদ্রান্ত, তারপরে হচ্ছে কি যে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে, রেসপিরেটরি ট্র্যাক্ট মানে হচ্ছে কি আমাদের যে ব্রঙ্কায়, এই সমস্ত জায়গায় পাবো, ব্রঙ্কায়, ব্রঙ্কিওলস, ব্রঙ্কায়, ব্রঙ্কিওলস, এই সমস্ত জায়গায় আমরা পাবো। তাহলে মিউকাস সিক্রেশন মেন কাজ, আর এটা বললাম কি ইউনিসেলুলার বা এককোষী গ্রন্থির একটা উদাহরণ। তাহলে আশা করছি এই কোশ্চেন গুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে। তাই এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে যে পেশির ভেতর থেকে বাইরের দিকের আবরণীগুলি হলো। তাহলে পেশির যদি আমরা স্ট্রাকচার দেখি, একদম ভেতরে কি থাকে, মাসেল ফাইবার। এটা যদি ধরি তাহলে তার ভেতরে কি থাকছে, অসংখ্য এরকম মাসেল ফাইবার থাকছে। এই মাসেল ফাইবারকে যারা কাভার করে থাকছে তাকে বলছে কি এন্ডোমাইসিয়াম। তাহলে এই যে এক একটা মাসেল ফাইবারের কাভারিং যেগুলো, সেগুলো হচ্ছে কি এন্ডোমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম। এরপরে এই যে এক একটা পুরো অনেকগুলো মাসেল ফাইবার নিয়ে কি হচ্ছে, এরকম এক একটা মাসেল ফাইবার বান্ডিল বা ফেসিয়া গঠন করছে। এই ফেসিয়া গুলোকে, এটাও হচ্ছে কি তার মানে এই যে সাইডে অনেকগুলো মাসেল ফাইবার নিয়ে একটা ফেসিয়া গঠন করেছে বা মাসেল ফাইবার বান্ডিল বলছি, এই বান্ডিল গুলোর চারদিকে যেটা কাভারিং থাকছে তাকে বলছি কি পেরিমাইসিয়াম। এগুলো হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে কি পেরিমাইসিয়াম। এরপরে হবে কি, এই যে অনেকগুলো ফ্যাসিয়া বা মাসেল ফাইবার বান্ডিলকে নিয়ে একসাথে যে টোটাল মাসেলটা তৈরি করছে, তার যে কাভারিং, তার যদি আমরা কাভারিং বলি তাহলে সেটা কি দিয়ে তৈরি হবে, এর যেটা কাভারিং, এই কাভারিংটাকে বলছি কি আমরা এপিমাইসিয়াম, এপিমাইসিয়াম। তাহলে টোটাল যদি আমাদেরকে বলেছে কি ভেতর থেকে বাইরের দিকে জানতে চেয়েছে, তাহলে একদম ভেতরে কি আছে এন্ডোমাইসিয়াম, তারপর পেরিমাইসিয়াম, তারপরে হচ্ছে কি এপিমাইসিয়াম। তাহলে কোন অ্যান্সারটা কারেক্ট হচ্ছে, এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম, অপশন সি হবে। এটা কিন্তু অনেক সময় ভুল হয়, পেরি মানে আমরা ভাবি একদম বাইরের লেয়ারটা, কিন্তু না, মাসেল ফাইবার বান্ডিল বা ফ্যাসিয়ার চারিদিকে যেটা থাকে তাকে বলছি কি পেরিমাইসিয়াম। তাহলে অপশন কোনটা হচ্ছে কারেক্ট, সিটা। নেক্সট কি বলেছে, মাইক্রোভিল্লিতে ব্রাশ বর্ডার স্তম্ভাকার এপিথেল সেল থাকবে, তার সাথে হচ্ছে কি ব্রাশ বর্ডার মানে হবে কি সেখানে এরকম সিলিয়া প্রেজেন্ট থাকবে বা বর্ডার গুলোতে। সেটা আমরা মেনলি কোথায় পাই, যে স্মল ইন্টেস্টাইনের যে পার্টগুলো, স্মল ইন্টেস্টাইনে আমরা কি জানি মাইক্রোভিলাই প্রেজেন্ট থাকে, সেই মাইক্রোভিলাই গুলো কি হচ্ছে এরকম কলিউমনার এপিথেলিয়াম স্ট্রাকচার থাকে সেখানে। এই ব্রাশ বর্ডার এপিথেলিয়াম আমরা মেনলি কোথায় পাই, স্মল ইন্টেস্টাইনে, কিছুটা পরিমাণে কি হচ্ছে লার্জ ইন্টেস্টাইনেও পাওয়া যায়, ম্যাক্সিমাম হচ্ছে কোথায়, স্মল ইন্টেস্টাইনে। এই অন্ত্রের প্রাচীরে, যেখানে এটা অস্ত্র হয়ে গেছে, সরি এটা অন্ত্রের প্রাচীরে হবে বা ইন্টেস্টাইনাল ওয়ালের মধ্যে আমরা পাবো। সে অন্ত্রের প্রাচীরে এরকম স্তম্ভাকার ব্রাশ বর্ডার এপিথেলিয়াম থাকবে। যদি স্তম্ভাকার বলে তাহলে কি হবে, অন্ত্রের প্রাচীরে। আর যদি এই কোশ্চেনটাই হতো, শুধু চেঞ্জ করে দিত কি ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম যদি বলতো, মানে ঘনকাকার যদি কোষগুলো থাকতো, তাহলে কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হয়ে যেত। ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম বলে সেটা কোথায় থাকতো, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। তাহলে নেফ্রনের যে নিকটবর্তী সংবর্ত নালিকা, বাউমেন্স ক্যাপসুলের পরে যে একদম নিকটবর্তী সংবর্ত নালিকা, যেখানে সব থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্টে রিঅ্যাবজর্পশন হবে বিভিন্ন ওয়াটার মিনারেল নিউট্রিয়েন্টস গুলো, সেটাই সেখানে কি থাকবে, এরকম ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম থাকবে। যেখানেই ব্রাশ বর্ডার থাকছে সেগুলো কি করছে, আলটিমেট যে ওই জায়গার সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দেয়া, সারফেস এরিয়া বাড়া মানে রিঅ্যাবজর্পশন বেশি হবে, রিঅ্যাবজর্পশন সিক্রেশন সমস্ত ওই জায়গাটা যত বেশি এই রকম ব্রাশ বর্ডার থাকবে, রিঅ্যাবজর্পশনের পরিমাণটা কি হবে, বেশি হবে। তাহলে যদি আমরা দেখি একদম স্মল ইন্টেস্টাইনে, যেখানে আমাদের যে ডাইজেস্টিভ বিভিন্ন যত সমস্ত ডাইজেশনের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে কি হতে হবে, বডিতে রিঅ্যাবজর্বড হচ্ছে কোথায়, স্মল ইন্টেস্টাইনে। তার জন্য যে সমস্ত জায়গায় রিঅ্যাবজর্পশন হবে সেই জায়গাতেই কি থাকে, এরকম ব্রাশ বর্ডার এপিথেলিয়াম পাওয়া যায়। তাহলে স্মল ইন্টেস্টাইনে আমরা পাচ্ছি, আর যদি সেটা কিউবয়েডাল সেল হয় তাহলে কোথায় পাচ্ছি, নেফ্রনের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস। তাহলে আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কি বলেছে, যে সিলিয়া যুক্ত এপিথেলিয়াল কোষগুলি ক্ষুদ্র কণা এবং মিউকাসকে একটি নির্দিষ্ট দিকে চালিত করার জন্য প্রয়োজন। তাহলে এগুলো কোথায় পাচ্ছি,
সবসময় বলেছি যেগুলো সিলিয়া থাকবে সেগুলো হচ্ছে কোনো না কোনো মিউকাস বা কোনো ছোট পার্টিকেল, এয়ার পার্টিকেল, সেগুলোকে কি করতে মুভ করতে হেল্প করছে। তাহলে একটা পেলাম কোথায় আমরা ব্রঙ্কিওলসে, আর একটা হবে কি ফ্যালোপিয়ান নালীতে। তাহলে যখনই এই যে ওভারি থেকে অ্যাম্পুলা ফিমব্রিয়াল এন্ড থাকছে, তাহলে এটা যদি ওভারি হয় সেখান থেকে কি হচ্ছে যখনই সেকেন্ডারি উসাইড রিলিজ হচ্ছে ফিমব্রিয়াল এন্ড এর মাধ্যমে যাচ্ছে, দিয়ে ফ্যালোপিয়ান টিউবের কোথায় থাকবে অ্যাম্পুলাতে গিয়ে সেটা থাকছে। তাহলে এই যে ফিমব্রিয়াল এন্ড থেকে মুভমেন্ট হবে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, সেখানেও কি থাকবে এরকম সিলিয়েটেড এপিথেলিয়াম থাকবে, যেগুলো হচ্ছে কি মুভ করতে হেল্প করবে। নেক্সট কি বলেছে, অস্থি প্রধানত গঠিত হয়। তাহলে মেন যে বোন মিনারেলস গুলো, মেন ব্রোন মিনারেলস কোনগুলো, সব থেকে বেশি পরিমাণে থাকে ক্যালসিয়াম আর ফসফরাস, এগুলো দিয়ে তৈরি। তাহলে ক্যালসিয়াম আর ফসফরাস যদি পরিমাণ কমে যায় তাহলে কি হয়, বোনগুলোর ফ্র্যাকচার হওয়ার চান্স অনেক বেশি হয়ে যায়, বোনগুলোর ভঙ্গুরতা বেড়ে যায়, এবং বিভিন্ন ধরনের ফ্র্যাকচার, অস্টিওপোরোসিস সমস্তগুলো কিসের জন্য হয়, এই ক্যালসিয়াম আর ফসফরাসের কমে যাওয়ার জন্য। তাহলে মেন যে বোনটার গঠনটা, স্ট্রাকচারটা তৈরি করছে কোন মিনারেলস গুলো, সব থেকে বেশি পরিমাণে যেটা লাগে, বাকি সমস্ত এই যে ম্যাগনেসিয়াম এগুলোও লাগে, কিন্তু বেশি পরিমাণে সব থেকে লাগে কে কে, ক্যালসিয়াম আর ফসফরাস। অপশন সি কারেক্ট। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিতটির মধ্যে কোন কলার কাজ অশ্রু, দুধ, ঘাম, তেল ক্ষরণ করা। তার মানে হচ্ছে কি যেগুলো সিক্রেটারি গ্ল্যান্ডস, টিয়ার্স হতে পারে, বিভিন্ন যে সিবেসিয়াস গ্ল্যান্ড আছে সেখান থেকে কি হবে সিবাম ক্ষরণ হবে, এই সমস্তগুলো কি হচ্ছে আমাদের যে আবরণী কলা বা এপিথেলিয়াল সেল থেকে আমরা পাচ্ছি। তাহলে সিবেসিয়াস গ্ল্যান্ড স্কিনের মধ্যে থেকে, যেখান থেকে সোয়েট গ্ল্যান্ড, সমস্তগুলো কি হচ্ছে আমাদের এক ধরনের যে আবরণী কলা বা এপিথেলিয়াল সেল। তাহলে এই যে সিবেসিয়াস গ্ল্যান্ড গুলো কোথায় থাকছে, স্কিনের মধ্যে সিবেসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড সমস্তগুলো কোথায় থাকছে, এই আবরণী কলার মধ্যেই প্রেজেন্ট থাকে। নেক্সট কি বলেছে যে কি, যে স্তর থেকে জনন কোষ উৎপন্ন হয় তা হলো। তাহলে জনন কোষ উৎপন্ন হয় কোথায়, ওভারির মধ্যে। সেই ওভারির মধ্যে জনন কোষ উৎপন্ন হবে কোথা থেকে, সেগুলোকে বলা হচ্ছে কি প্রজনন আবরণী কলা বা জার্মিনাল এপিথেলিয়াম। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, 2019-এ অলরেডি এসেছে। জার্মিনাল এপিথেলিয়াম আমরা কোথায় পাবো, বিভিন্ন যে টেস্টিস, তারপর হচ্ছে ওভারি, ওখানে আমরা জার্মিনাল এপিথেলিয়াম পাবো। এখান থেকে জনন কোষ তৈরি হওয়ার সময় এই প্রজননী আবরণ কলাগুলো কাজে লাগে। আরেকটা কোশ্চেন তোমাদের জন্য দিলাম, ট্রানজিশনাল এপিথেলিয়াম একটা হয়, এটাও কি হচ্ছে এক ধরনের স্পেশাল আবরণী কলা। এই ট্রানজিশনাল এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়, এটা সবাই কমেন্ট সেকশনে লিখবে, কোথায় পাওয়া যায় ট্রানজিশনাল এপিথেলিয়াম। নেক্সট কোশ্চেনে যাই, কি বলেছে, সরল স্কোয়ামাস এপিথেলিয়াম পাওয়া যায়। তাহলে এটার অ্যান্সার 2021-এ অলরেডি কোশ্চেন এসছে, এটা কোথায় হবে, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম মানে কোথায় হবে, অ্যালভিওলাইতে পাবো আমরা। তাহলে দুটো সিম্পল স্কোয়ামাসের ক্ষেত্রে মনে রাখতে হবে, একটা ব্লাড ভেসেলস এর ইনার ওয়ালসে পাচ্ছি, আর একটা হচ্ছে অ্যালভিওলাইতে পাবো। এই দুটোই কোশ্চেনে আসে প্রায়। নেক্সট কি বলেছে, সার্কোমা কথাটি যে ক্যান্সারের সঙ্গে যুক্ত তা হলো। তাহলে সার্কোমা ক্যান্সার, কানেকটিভ টিস্যুর যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে বলা হচ্ছে কি সার্কোমা। মানে কি বোন, লিগামেন্টস, বিভিন্ন ব্লাডের যে ক্যান্সার গুলো সেগুলো হচ্ছে কি সার্কোমার উদাহরণ। তাহলে কোনটা হবে, যোগ কলা। আর আবরণী কলার যদি ক্যান্সার হয় তাহলে সেটাকে কি বলছি আমরা, কার্সিনোমা। এপিথেলিয়াল সেলের ক্যান্সারকে কি বলা হয়, কার্সিনোমা। তাহলে এগুলো আশা করছি এই টার্ম গুলো দুটো মনে রাখবে। মেনলি এপিথেলিয়াল সেলের ক্ষেত্রে কার্সিনোমা বলা হয়, আর কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে, কানেকটিভ টিস্যু, বোন, লিগামেন্টস এগুলোকে যখন ইনভলভ করবে সেটা হচ্ছে কি সার্কোমা। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোন জোড়টিতে অমিল আছে। তাহলে এখানে অপশন গুলোর মধ্যে কি কি আছে, লোহিত পেশি, মায়োগ্লোবিন অবশ্যই প্রেজেন্ট থাকবে লোহিত পেশিতে, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে কি ট্রোপোনিন তন্তুজ প্রোটিন, এটাই ভুল আছে। ট্রোপোনিন আমরা কোথায় পেয়েছিলাম, যে মাসেল ফাইবারের অ্যাক্টিন মায়োসিন তার গায়ে এরকম ভাবে লেগেছিল, ট্রোপোনিন, মায়োসিন এগুলো। তাহলে এই ট্রোপোনিন গুলো হচ্ছে এক ধরনের কি গ্লোবিউলার প্রোটিন, এগুলো কিন্তু তন্তুজ বা ফাইব্রাস প্রোটিন নয়। এগুলো হচ্ছে কি এই মাসেল ফাইবারের অ্যাক্টিন মায়োসিনের সাথে কি থাকে, এরকম ভাবে উপরের স্ট্রাকচার গুলো থাকে, গ্লোবিউলার প্রোটিন স্ট্রাকচার। এগুলো হচ্ছে কি ট্রোপোনিন যে প্রোটিন গুলো, ট্রোপোনিন আবার ভাগ আছে বিভিন্ন, ট্রোপোনিন টি, আই, সমস্তই হচ্ছে কি গ্লোবিউলার প্রোটিন এক ধরনের। নেক্সট কি বলেছে, অনৈচ্ছিক পেশি মসৃণ পেশি, এটাও ঠিক আছে। যোগ কলা, হার্ট, এটাও ঠিক আছে। তাহলে অপশন কোনটা হচ্ছে, বি কারেক্ট হচ্ছে। নেক্সট কোশ্চেন কি বলেছে যে মানব দেহে ক্ষুদ্রতম পেশি কোনটি, 2018 জেনপাসে এসেছে। তাহলে সব থেকে স্মল যে বোন হচ্ছে কি আমাদের বডিতে, সেটা হচ্ছে কি স্টেপিস। কোথায় থাকে, মিডিল ইয়ারের মধ্যে, মধ্যকর্ণের মধ্যে কি তিনটে যে হাড় থাকে, ম্যালিয়াস, ইনকা, স্টেপিস। সেই স্টেপিস হচ্ছে কি আমাদের মানব দেহের সব থেকে ক্ষুদ্রতম যদি হাড় বলি, আর সেই মাসেলের সাথে যে পেশিটা যুক্ত থাকে তাকে বলা হচ্ছে কি স্টেপিডিয়াস মাসেল। এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম পেশি, আর সব থেকে ক্ষুদ্রতম বোন হচ্ছে কোনটা, স্টেপিস।
নেক্সট তাহলে আমরা ক্যাটাগরি 2 এর কয়েকটা কোশ্চেন দেখে নিই। প্রথম কোশ্চেনটা দেখি কি বলছে, যে সঠিক তথ্য কোনগুলি। এই সমস্ত কোশ্চেন গুলোর ক্ষেত্রে খুব ভালোভাবে অপশন গুলো দেখতে হবে, না হলে কিন্তু অ্যান্সার ভুল হওয়ার চান্স থাকবে। তাহলে প্রত্যেকটা কোনো একটা কোশ্চেনে হয়তো থাকে থাকে না, এরকম ভাবে দিয়ে দিলে ছোট একটুখানি দেখার ভুলের জন্য কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যেতে পারে। এখানে আবরণী কলা সংক্রান্ত কয়েকটা তথ্য দেওয়া আছে। তাহলে আমরা অলরেডি বলেছি কি আবরণী কোষের ভিত্তি পর্দা থাকে বা বেসমেন্ট মেমব্রেন থাকে তার নিচে, আর সেলগুলো কি থাকছে পরপর এইভাবে সজ্জিত থাকে। তাহলে তাদের মধ্যে কি থাকছে না, কোনো কোষান্তর বা ইন্ট্রাসেলুলার স্পেস, যেটা আমরা বলছি ইন্ট্রাসেলুলার স্পেস থাকে না, পরপর এরকম ভাবে সেলগুলো প্রেজেন্ট থাকে। তার জন্য অপশন সিটা কারেক্ট হবে, ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেন থাকবে এবং কোষগুলি যেহেতু পরপর পাশাপাশি সজ্জিত থাকে, তার জন্য সেগুলো কি হবে, তাদের মধ্যে কোনো ইন্ট্রাসেলুলার স্পেস থাকবে না। বাকি কি বলেছে, এখানে বলেছে কোষান্তর স্থান থাকে, তাহলে এটা হবে না। এখানে কি বলেছে একটোডার্ম থেকে উৎপন্ন হয়, ভিত্তি পর্দা থাকে, এটা ঠিক আছে, শুধুমাত্র এখানে বলেছে একটোডার্ম থেকে না। তাহলে যখন আমরা একদম এমব্রায়োজেনেসিস হচ্ছে, প্রিলিমিনারি যখন যখন কি হচ্ছে একটা ফিটাস মায়ের বডির ভেতরে থাকছে, উম্বে থাকছে, তখন যখন এমব্রায়ো ফর্মেশন হচ্ছে, তখন এই যে আবরণী কলাগুলো তৈরি হয় কোথার থেকে, ভ্রূণের প্রথম যে তিনটে সেলের লেয়ার থাকে বা টিস্যু লেয়ার, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, তিনটে লেয়ার থেকেই কিন্তু বিভিন্ন ধরনের যে এই যে বিভিন্ন আমরা বিভিন্ন জায়গার মানে রেসপিরেটরি ট্র্যাক্টে একরকম দেখতে পাচ্ছি আবরণী কলা, স্কিনে একরকম দেখতে পাচ্ছি, আবার ইন্টেস্টাইনে একরকম দেখতে পাচ্ছি। তাহলে সমস্ত যে আবরণী কলাগুলো তৈরি হচ্ছে ভ্রূণের বিভিন্ন বিভিন্ন পার্ট থেকে তৈরি হচ্ছে, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, তিনটে থেকেই কিন্তু তৈরি হচ্ছে। এই মেসোডার্ম থেকে কি তৈরি হয়, মেসোথেলিয়াম তৈরি হয়। এই মেসোথেলিয়াম আবার ডিফারেন্সিয়েটেড হয়ে বিভিন্ন ধরনের এপিথেলিয়াম তৈরি করেছে। তাহলে এই তিনটে থেকেই কিন্তু ভ্রূণের যে প্রিলিমিনারি যে এমব্রায়োনিক তিনটে সেল লেয়ার থাকে, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, তিনটে থেকেই আমাদের আবরণী কলা বা এপিথেলিয়াম তৈরি হয় এবং এদের ক্ষেত্রে ভিত্তি পর্দা থাকে। তাহলে এটার ক্ষেত্রে অপশন সি আর ডি দুটো কারেক্ট হবে। নেক্সট কোশ্চেনে যায়। নেক্সট কোশ্চেনে কি বলেছে, যে লোহিত পেশির সংক্রান্ত তথ্য দেওয়া আছে। তাহলে লোহিত পেশি অলরেডি আমরা অনেকগুলো লোহিত পেশি সংক্রান্ত ডিটেলসে আলোচনা করেছি। লোহিত পেশির ক্ষেত্রে জেড লাইনটা কি হয়, লম্বা হয়, সরু হয় না, কার ক্ষেত্রে হয়, তাহলে এই অপশনটা ভুল আছে। লোহিত পেশির ক্ষেত্রে কি হবে, জেড লাইনটা লেন্থটা বেশি হবে। এবং কি বলেছে, লোহিত পেশির লিন কাল বেশি, এটা ঠিক আছে, আর মাইক্রোকন্ড্রিয়ার সংখ্যাও বেশি। তাহলে লিন কাল কাকে বলছি, এই যে একটা কন্ট্রাকশন হওয়ার পরে পরবর্তী কন্ট্রাকশনে যখন যাবে তার মধ্যবর্তী যে সময়কালটা, একটা পেশি কন্ট্রাকশন হওয়ার পরে তাকে আবার রিল্যাক্সেশন হয়ে আবার যে কন্ট্রাকশন হবে, সেই যে সময়কালটা তাকে বলা হয় কি লিন কাল। সেই লিন কালটা কি হবে লোহিত পেশির ক্ষেত্রে বেশি, কারণ বলেছে কি কন্ট্রাকশনে বেশি টাইম লাগে লোহিত পেশির ক্ষেত্রে। আর লোহিত পেশির ক্ষেত্রে কি হবে, মাইটোকন্ড্রিয়ার পরিমাণ বেশি, তার জন্য কি হবে যে অ্যারোবিক রেসপিরেশন হচ্ছে এবং এই পেশিগুলো সহজে কি হয়, যেহেতু মাইটোকন্ড্রিয়া এনার্জি সাপ্লাই দিতে পারছে, এটিপি জেনারেট বেশি হবে, এই পেশিগুলো কি হতে পারে না সহজে যে ফ্যাটিক হয়ে যায় না, বা যেটা বললাম আমরা যে শ্বেত পেশির ক্ষেত্রে সহজেই পেশিগুলো একটুক্ষণ কন্ট্রাকশন হওয়ার পরে সেগুলো ল্যাকটিক অ্যাসিড তৈরি করে দেয় এবং ক্লান্ত হয়ে যায়, কিন্তু লোহিত পেশির ক্ষেত্রে সেটা দেখা যাবে না। আরেকটা হবে কি, লোহিত পেশির ক্ষেত্রে যে পেশি তন্তুর ব্যাসটা কম হবে, তাহলে লোহিত পেশির যে মাসেল ফাইবারের ডায়ামিটারটা সেটা কি হবে, কম হবে, আর কি হবে, গ্লাইকোলাইসিসের প্রক্রিয়া কম। তাহলে শ্বেত পেশির ক্ষেত্রে কি দেখতে পাবো, গ্লাইকোলাইসিস মানে কি যেটা হচ্ছে আমার কি গ্লাইকোজেনটাকে ভেঙে এনার্জি সোর্স বা গ্লুকোজ তৈরি করছে। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কি হবে, মাইটোকন্ড্রিয়া যেহেতু এখানে অলরেডি প্রেজেন্ট আছে, অ্যারোবিক রেসপিরেশন করছে, এখানে গ্লাইকোলাইসিসের প্রক্রিয়াটা কম হবে, কিন্তু শ্বেত পেশির ক্ষেত্রে এনার্জি সোর্স হিসেবে সবসময় গ্লাইকোজেনকে ভাঙবে এবং গ্লাইকোলাইসিস বেশি পরিমাণে হয়ে সেই গ্লুকোজ যেটা তৈরি হচ্ছে সেটা এনার্জি সোর্স হবে। কিন্তু লোহিত পেশির ক্ষেত্রে হবে কি, শ্বেত পেশির তুলনামূলকভাবে গ্লাইকোলাইসিসের প্রক্রিয়াটা কম হবে। আর লোহিত পেশির ক্ষেত্রে জেড লাইন চওড়া হবে, মায়োগ্লোবিনের পরিমাণ বেশি হবে। তাহলে অপশন বি, সি, ডি কারেক্ট হবে। তাহলে এটার ক্ষেত্রে কি বললাম, এই যে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি, এটার পরিমাণটা কি হবে, প্রক্রিয়াটা স্লো হবে এবং কম হবে। আর সেটা যদি আমরা শ্বেত পেশির ক্ষেত্রে বা হোয়াইট মাসেলের ক্ষেত্রে বলি, তাহলে প্রচুর পরিমাণে কি হবে, গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করবে এবং সেটা এনার্জি সোর্স হিসেবে কাজ করে। নেক্সট কি বলেছে, যোগ কলার প্রধান কাজগুলি হলো। তাহলে যোগ কলার মধ্যে কি কি থাকছে, যোগ কলার মধ্যে আমরা বললাম কি ব্লাড আছে, তার সাথে বিভিন্ন যে বোন আছে, কার্টিলেজ আছে। তাহলে বোন, কার্টিলেজ এগুলো কি করবে, যে দুটি কলার মধ্যে সংযোগ স্থাপন করে। কানেকটিভ টিস্যু কি করে, যে বিভিন্ন যে ব্লাডের মাধ্যমে কি করছে, দুটো যে লিভারের সাথে হার্টের কানেকশন, সমস্তটাই কি হচ্ছে আলটিমেটলি ব্লাডের মাধ্যমে সংযোগ রক্ষা করছে বিভিন্ন। তাহলে দুটো কলা বা নির্দিষ্ট অর্গানের মধ্যে সংযোগ স্থাপন করবে ব্লাডের মাধ্যমে। ব্লাডের যে বিভিন্ন কোষগুলো আছে তারা কি করবে, রোগ সংক্রমণ প্রতিরোধ করতে হেল্প করে, হলো করবে। আরেকটা হচ্ছে কি
যে দেহে নতুন কলা যোগ করে। তাহলে এই যে বিভিন্ন বোন গুলো আছে, বোনের সেলগুলো কি করতে পারে, নতুন করে রিজেনারেট করতে পারছে, রিপেয়ার হতে পারছে, তাহলে নতুন করে কি করতে পারবে, রিপেয়ার করতে পারে এবং নতুন কলা তৈরি করতে পারে। কিন্তু পেশির চলনে বা পেশির মুভমেন্টে এটা করতে পারে না, কাজ করতে পারে না, কারণ পেশির মুভমেন্টে এখানে কি থাকবে, মাসকুলার যে টিস্যু গুলো আছে তারা কাজ করবে। তাহলে অপশন এখানে কি হচ্ছে, এ, বি, ডি। নেক্সট কি বলেছে, যে স্পঞ্জি অস্থির বিশেষ বিশেষ কাজগুলি হলো। তাহলে বোনের আবার হচ্ছে কি, যে লং বোন বলছি, লং বোন যদি একটা হয় তার আবার বিভিন্ন পার্ট আছে। এই যে ওপরের অংশগুলো, একদম সাইডের অংশগুলোকে আমরা কি বলি, এপিফাইসিস। এই এপিফাইসিসটাই হচ্ছে কি, তাহলে এই বোন, লং বোন তৈরি হয় মেনলি দুটো টাইপ, কম্প্যাক্ট বোন আর একটা হচ্ছে কি স্পঞ্জি বোন। এই কম্প্যাক্ট বোন আর স্পঞ্জি বোন, এখানে আমাদের জানতে চেয়েছে কি স্পঞ্জি বোনের কাজগুলো কি কি। কম্প্যাক্ট বোনটা মেনলি এই যে মাঝখানে স্ট্রাকচারটা, মেন যে বোনের যে দৃঢ়তা প্রোভাইড করবে, বডির যে স্ট্রাকচার গঠন করছে কার মাধ্যমে, কম্প্যাক্ট বোনে। আর স্পঞ্জি বোন গুলো হচ্ছে যে ওপরের পার্ট গুলো, এপিফাইসিস এন্ড গুলো, এখানটা কি করছে, ব্লাডটাকে কি করবে, এটার মধ্যে কি থাকছে, বোন ম্যারো থাকে। এই বোন ম্যারো থেকে কি হয়, এটার জন্য হচ্ছে কি, যে স্পঞ্জি বোনের একটা স্পেশাল কাজ হচ্ছে কি, বোন ম্যারো থেকে রক্তকণিকা বা হিমোপোয়েসিসে হেল্প করে, ব্লাড তৈরি করতে সাহায্য করে, ব্লাড জেনারেট করে। এই প্রসেসটাকে কি বলছি আমরা, হিমোপোয়েসিস। প্রসেসটা হচ্ছে হিমোপোয়েসিস। আর ব্লাড তৈরি হচ্ছে কোথা থেকে, বোন ম্যারো যে সেলস গুলো আছে, বোন ম্যারো সেলস আমরা কোথায় পাবো, স্পঞ্জি বোনে পাবো, কম্প্যাক্ট বোনে কিন্তু যে বোন ম্যারো পাওয়া যায় না। তাহলে রক্তকণিকা উৎপাদন করবে, এর সাথে সাথে কি করছে, এই যে এপিফাইসিসটাও কি হবে, স্ট্রাকচারাল একটা, পুরো বোনটার যদি স্ট্রাকচার তৈরি করতে হয়, দৃঢ়তা প্রদান করবে এবং কাঠামো গঠন। এটা হচ্ছে কি আলটিমেটলি দুটো, পুরো বোনেরই যতটা পার্ট আছে পুরোটাই কি স্ট্রাকচারাল গঠন বা স্ট্রাকচারাল ইউনিটি আর যে দৃঢ়তা প্রদান সবটারই কাজ। কিন্তু স্পেশাল কাজ কি মনে রাখতে হবে স্পঞ্জি বোনের ক্ষেত্রে, যে স্পঞ্জি বোনের মধ্যে বোন ম্যারো প্রেজেন্ট থাকে, যেগুলো কি করতে পারে, হিমোপোয়েসিস বা ব্লাড সেল তৈরি করতে পারছে, আরবিসি ডাব্লিউবিসি জেনারেট করছে এইখান থেকে। তাহলে অপশন হচ্ছে কি এ, সি, ডি কারেক্ট হচ্ছে। তাহলে আশা করছি এই কোশ্চেন গুলো তোমাদের সবাইকার ক্লিয়ার হয়ে গেছে, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এগুলো। আর কারোর কোথাও যদি বোঝার অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, এবং পরবর্তী ভিডিওতে তাহলে আমরা অন্য চ্যাপ্টারের আরো ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। এবং আজকের ক্লাসে কিন্তু আমরা অনেকগুলো কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি একসাথে, তাই অবশ্যই ক্লাসটাকে বুঝতে না পারলে আবার রিপিট করে দেখবে, এবং বই থেকে বাকি যে আরো যদি কোনো এই চ্যাপ্টারের যা এমসিকিউ বাদ থেকে গেল সেগুলোকে প্র্যাকটিস করবে। যদি কোনো জায়গায় ডাউট হয়ে থাকে, কোনো অসুবিধা হয়, অন্য জায়গাতেও কোনো এই চ্যাপ্টার রিলেটেড কোনো এমসিকিউ প্র্যাকটিস করতে গেলে, সেগুলো কমেন্ট সেকশনে লিখবে, অ্যান্সার দিয়ে দেবো। থ্যাংক ইউ সবাইকে।